আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচ এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। সবাই একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি। আমরা একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আবার লাইভটা শুরু করতে হলো। সো সবাই লাইভে দ্রুত যুক্ত হয়ে যায় এবং আমরা একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আবার লাইভটা শুরু করতে হলো। সো সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। একটু কমেন্ট করে জানাও, আমরা একটু সবার জয়নিং এর জন্য অপেক্ষা করি একটু 2-1 মিনিট, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। সো কে কোন ব্যাচ একটু কমেন্ট করে জানাবা যে এইচএসসি 25 ব্যাচে কারা আছো, এইচএসসি 26 ব্যাচে কারা আছো এবং এইচএসসি 24 ব্যাচের কারা আছো, সবাই একটু কমেন্ট করে জানাবা। ওকে। ওকে। আচ্ছা, সবার যুক্ত হওয়ার জন্য একটু অপেক্ষা করি। ওকে। হ্যাঁ, 9টা 55 বাজে, তো 2-3 মিনিট পরই শুরু করবো ইনশাল্লাহ। আজকে হচ্ছে মেনশন দেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে তোমাদের একটু বাংলা ক্লাস হয়েছে, বাংলা ক্লাসে শেয়ার দেওয়ার কারণে এখন আর কি শেয়ার দেওয়া যাচ্ছে না, যার কারণে ওকে, আমরা একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, একটু অপেক্ষা করি সবাই আমরা। আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে। আচ্ছা, আর হচ্ছে এটা মেনশন করে দিচ্ছি সবাইকে, এই জন্য একটু টাইম লাগতেছে।
হ্যাঁ, শুরু করব। ওকে, এক মিনিট। ওকে, মেনশন করো। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে তোমাদের অনেকেরই হচ্ছে আজকে যুক্ত হতে পারতেছে না, কারণ হচ্ছে আজকে অনেক গ্রুপে শেয়ার করতে পারতেছি না আসলে। কারণ বাংলা ক্লাসে অনেক শেয়ার হয়ে গেছিল, যার ফলে আসলে এখন শেয়ার করতে পারতেছি না। শেয়ার ফেসবুক দিয়ে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে আর কি, শেয়ারে বেশি শেয়ার করা যায় না। সো আমার আইডি দিয়ে শেয়ার করছিলাম, যেহেতু এখন আর শেয়ার করা পসিবল না, তো এই জন্য শেয়ার করতে পারতেছি না। এই জন্য অনেকেই হয়তো যুক্ত হতে পারতেছো না। ওকে, সমস্যা নেই। আচ্ছা, আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপরে শুরু করি। ওকে, তো চলো আমরা শুরু করে দিই। মোটামুটি যাদের জয়েন হওয়ার কথা, অনেকেই জয়েন হতে পারো না আজকে। আজকের জন্য হচ্ছে ওকে। আচ্ছা, শুরু করে দিই। ওকে, হ্যাঁ, মোটামুটি যুক্ত হয়ে গেছে। যতটুকু পারছি মেনশন করার চেষ্টা করছি, কারণ অনেকেই হচ্ছে গ্রুপে নাই আসলে। কারণ আমাদের আজকে মেনশন করতে পারতেছি না, বললাম বাংলা ক্লাসের কারণে অনেক শেয়ার হয়ে গেছে, যার ফলে আজকে মেনশন আর করা এখন যাচ্ছে না। ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে ভাইয়া? বেশিক্ষণ হবে না, তুমি মনোযোগ দিয়ে করো। 1.5 ঘন্টার মতো, 1 থেকে 1.5 ঘন্টা এরকমই হবে আর কি। সো মনোযোগ দিয়ে ক্লাস করো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আচ্ছা, চলো শুরু করি। কমেন্ট, আর কারো কোনো কমেন্ট থাকলে জানাতে পারো। আচ্ছা, তো সবাই 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে অডিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে? বলো, অডিও ক্লিভেজ দেখতে পাওয়া যায় কোন পর্বে? 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার সবাই দিয়ে দাও তো, যে অডিও ক্লিভেজ দেখতে পাওয়া যায় কোন পর্বে? অডিও ক্লিভেজ। তো ভাই, এটা গতদিনই পড়াইছি, এটা তোমাদের পারা উচিত, যে অডিও ক্লিভেজ। তো অডিও, অডিওর সাথে মিল আছে কার? অডিওর সাথে মিল আছে ভাই আর্থ্রোপোডা। ঠিক আছে, অডিও আর আর্থ্রোপোডা দুইটাই কি দিয়ে লেখে বলো তো? অ, অ। ঠিক আছে, অডিও ক্লিভেজ কোনটা? অ, অডিও আর্থ্রোপোডা। ঠিক আছে, অডিও ক্লিভেজ আর্থ্রোপোডাতে দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এরপরে ছিল ভাই সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ কতদিন পড়াইছিলাম, তোমাদের মনে থাকার কথা, যে সর্পিল নামের শেষে কি আছে? পিল আছে। তো পিল মেইনলি কারা খায়? মারা খায় আর কি। মারা দেখবা যে ওষুধ, বয়স হয়ে গেলে বেশিরভাগ ওষুধ কিন্তু মারাই বেশি খায় আর কি। দেখবা একসাথে 7-8টা করে ওষুধ খাচ্ছে আর কি। ঠিক আছে, তো কারা বেশি খাবে? নামের শেষে তো পিল আছে, পিল মানে কি? ওষুধ। ওষুধ ভাই মারা বেশি খায়। এমতে মলাস্কা, এতে অ্যানিলিডা। তাহলে সর্পিল ক্লিভেজের এক্সাম্পল কি? মলাস্কা আর অ্যানিলিডা। আর অরিও ক্লিভেজের এক্সাম্পল কি? আর্থ্রোপোডা। এরপর আরেকটা ক্লিভেজ আছে, সেটা কি? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। ঠিক আছে, এক্সাম্পল গুলো লাগবে দ্বিপার্শ্বীয়। তবে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কারা? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ হচ্ছে
তোমার দুই পাশ মানে যাকে ভাগ করলে দুই পাশে কি সেম বা এরকম সামথিং একটা প্রতিসাম্যতার ক্ষেত্রে, তো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার এক্সাম্পল অন কাইন্ড অফ সেমি আর কি। সো মানুষকে তো এভাবে দুই ভাগে ভাগ করলে কি সবকিছু সেমি পাওয়া যায় আর কি। তো মানুষ কোন পর্বের প্রাণী? মেইনলি কর্ডাটা পর্বের প্রাণী। দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ কোনটা হবে? কর্ডাটা, ঠিক আছে। কর্ডাটা পর্বের প্রাণীরা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। তো এই এক্সাম্পলগুলো মনে রাখবা। অডিও, আর্থ্রোপোডা, ঠিক আছে। অডিও দেখো লেখে কি হবে? এ আর আই ও দিয়ে অডিও লেখো। আর্থ্রোপোডাও দেখো এ আর দিয়ে শুরু করো, তাহলে এ আর মিল আছে, তাহলে অডিও ক্লিভেজ কি আর্থ্রোপোডা। অডিও ক্লিভেজ দেখতে পাওয়া যায় ভাই কোন পর্বে? আর্থ্রোপোডা পর্বে দেখতে পাওয়া যায়। এরপরে বলছে 2 নাম্বার কোশ্চেন, সিলমবিহীন পর্ব কোনটা? তো সবাই आंसर দিয়ে দাও তো 2 নাম্বার आंसर কোনটা হবে? যে সিলমবিহীন পর্ব কোনটা? 2 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও যে সিলমবিহীন পর্ব কোনটা? সিলমবিহীন পর্ব কোনটা? সিলমবিহীন বলো। সিলমবিহীন পর্ব কোনটা? সিলমবিহীন পর্ব কোনটা? এটা একটু সবাই কমেন্ট করে জানাও যে সিলমবিহীন পর্ব কোনটা। দুয়ের ডি, দুয়ের সি। আচ্ছা, দুয়ের সি আসছে, দুয়ের ডি কমেন্ট আসছে আর কি। ওকে, বাকিরাও দেখি জানাও যে দুয়ের আনসার কোনটা হবে। ওকে, দুইয়ের আনসার জানো সবাই? দুইয়ের আনসার জানো? দুইয়ের আনসার ডি আসছে, দুইয়ের আনসার ডি আসছে, সি আসছে। আচ্ছা দেখো, সিলমবিহীন ভাইয়া, তো সিলম জিনিসটা তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি অ্যাসিলোমেট, মানে কি এ মানে বায়োলজির ক্ষেত্রে ভাই এ মানে কি না, বায়োলজির ক্ষেত্রে কি এ মানে না, মানে যাদের সিলম নাই তাদেরকে আমরা বলি অ্যাসিলোমেট। যাদের সিলম আছে তাদেরকে আমরা কি বলবো? ইউসিলোমেট, ঠিক আছে। যাদের সিলম আছে তাদেরকে আমরা কি বলবো? ইউসিলোমেট। অ্যাসিলোমেট মানে যাদের সিলম নাই, ইউসিলোমেট মানে ভাই যাদের সিলম আছে। আর আছে না এর মাঝখানে যেটা, তাদেরকে আমরা বলি কি? সুডোসিলোমেট। তাদেরকে আমরা কি বলি? সুডোসিলোমেট। যাদের হচ্ছে আছে না এর মাঝখানে একটা অবস্থা। ওকে, সো অ্যাসিলোমেট মানে কি? সিলমবিহীন। তারপর ইউ মানে কি ভাইয়া? প্রকৃত সিলম যাদের আছে তাদেরকে আমরা বলি কি? ইউসিলোমেট। প্রকৃত সিলম যাদের আছে তাদেরকে বলি আমরা ইউসিলোমেট। এবং সুডোসিলোমেট কারা? সুডোসিলোমেট হচ্ছে ভ্রান্ত বা মিথ্যা বা অপ্রকৃত সিলমকে আমরা কি বলি? সুডোসিলোমেট আর কি। ওকে, এটা গতদিনও পড়াইছি তোমাদেরকে। সো এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ তোমাদের মুখস্থ করাইছিলাম যে 9টা যে মেজর ফাইলাম আছে, এই ফাইলামগুলো মনে রাখার ট্রিক্সও কিন্তু তোমাদের দিছিলাম আর কি। সো তারপরও আজকে অনেকে নতুন আর কি, তো আবার দিয়ে দিচ্ছি আর কি। তো দেখো আমাদের হচ্ছে সিলম যেগুলো ছিল ভাইয়া, পোরিফেরা, তারপরে কি ছিল বলতো? নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। তো পিএন সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো। পিএন পোরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। পোরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। একটু পিএন এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, মনে রাখবা যে চিংড়ি মাছ অনেকেরই পছন্দ। তো মনে রাখবা যে তোমার আম্মু চিংড়ি মাছ একাই কাটতেছিল আর কি, ঠিক আছে। সো মনে রাখবে মা, চিংড়ি মাছ কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী না? তো মা আর্থ্রোপোডা মানে হচ্ছে চিংড়ি মাছ, এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করবা। মা আর্থ্রোপোডা একাই কাটবে, ঠিক আছে। মা আর্থ্রোপোডা একাই কাটবে, এইটা একটু সবাই কমেন্ট করে ফেলো। মা আর্থ্রোপোডা একাই কাটবে, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। মা আর্থ্রোপোডা একাই কাটবে, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো তো দেখি। মা আর্থ্রোপোডা একাই কাটবে, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। হ্যাঁ, পিএন কমেন্ট করা হলে এরপরে যেটা কমেন্ট করবো সেটা হচ্ছে মা আর্থ্রোপোডা একাই কাটবেন। মা আর্থ্রোপোডা একাই কাটবেন, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। মা আর্থ্রোপোডা একাই কাটবেন। কে? মুশফিকা শোভা ফাতেমা কমেন্ট করছে, ইমন কমেন্ট করছে, ফারজানা তাসনিম কমেন্ট করছে। ওকে, তো দেখো মাতে কি হলো ভাইয়া? মাতে এমতে মলাস্কা, এমতে কি? মলাস্কা,
এতে কি ভাইয়া, এতে অ্যানিলিডা, এমতে মলাস্কা, এতে কি অ্যানিলিডা, এমতে মলাস্কা, এতে কি অ্যানিলিডা। আর্থ্রোপোডাতে কি ভাইয়া, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাতে কি আর্থ্রোপোডা। একাইতে কি ভাইয়া, একাইনোডার্মাটার, কাটবেতে কি বলতো কর্ডাটা। মা আর্থ্রোপোডা, একাই কাটবেন, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটার কি বলতো কর্ডাটা। সো মনে রাখবা ভাইয়া, এই যে তোমার যে সিলোমগুলো পড়ালাম, অ্যাসিলোমেট কারা ভাইয়া, 1 থেকে 3 যারা আছে সবাই কি অ্যাসিলোমেট। সুডোসিলোমেট কারা, শুধুমাত্র 4 হচ্ছে কি সুডোসিলোমেট। এবং ইউসিলোমেট কারা ভাইয়া, 5 থেকে শুরু করে 9 পর্যন্ত সবাই কি ইউসিলোমেট। তো তোমাকে আজ করা হয়েছে সিলোমবিহীন মানে অ্যাসিলোমেট আজ করা হয়েছে, মানে 1 থেকে 3 যারা আছে, 1 থেকে 3 কারা আছে, পিএন, পিএন মানে কি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এই তিনটা। তাহলে দেখো এখানে কোনটা আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিসের মধ্যে কোনটা আছে, প্লাটিহেলমিনথিস আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, 2 এর অ্যানসার হবে ডি নাম্বারটা। ওকে, 3 নাম্বার, অরীয় প্রতিসাম্যতার एग्जांपल কোনটা, অরীয় প্রতিসাম্যতার एग्जांपल কোনটা। সো সবাই একটু 3 নাম্বার কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও তো, যে অরীয় প্রতিসাম্যতার एग्जांपल কোনটা, অরীয় প্রতিসাম্যতার एग्जांपल কোনটা, একটু কমেন্ট করে জানাও তো যে অরীয় প্রতিসাম্যতার एग्जांपल কোনটা, অরীয়। হ্যাঁ সবাই এরপরে হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটার অ্যানসার দিয়ে দাও, 3 এর অ্যানসার কোনটা হবে, 3 এর অ্যানসার কোনটা হবে, সবাই একটু কমেন্ট করে জানাও 3 এর অ্যানসার কোনটা হবে, 3 3। তিনের ডি, মুশফিকা, সুবা, ফাতেমা কমেন্ট করছে, সুমাইয়া আক্তার কমেন্ট করছে। আচ্ছা বাকিরাও দেখি জানাও। আচ্ছা ওকে, দেখো এখানে কি বলা হয়েছে, অরীয় প্রতিসাম্যতা। দেখো প্রতিসাম্যতা আমাদের যে 5টা আছে, ফার্স্ট হচ্ছে ভাই গোলীয় প্রতিসাম্যতা, ঠিক আছে, গোলীয় প্রতিসাম্যতা। তো এটা গতদিনই বলছিলাম যে গোলীয় প্রতিসাম্যতা কি, গোল জিনিসটা আমরা কখন দেখি ভাইয়া, সকালে, মানে ভোর হলে সূর্য, গোল কি সূর্য, তাই না, গোল কি ভাইয়া সূর্য, ঠিক আছে। গোল সূর্য আমরা কখন দেখি, যখন ভাই সকালে ভোর হয় তখনই কিন্তু আমরা গোল সূর্যটাকে দেখতে পাই আর কি। সো গোলীয় প্রতিসাম্যতার एग्जांपल কি ভাইয়া, ভোর হলো। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো কি, ভোর হলো। গোলীয় প্রতিসাম্যতার एग्जांपल কি ভাইয়া, ভোর হলো। সবাই কমেন্ট করে ফেলো, ভলবোক্স, রেডিওলারিয়ার, হলোতে হেলিওজোয়া। গোলীয় প্রতিসাম্যতার एग्जांपल কি, ভোর হলো। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো একটু, ভোর হলো, ঠিক আছে। গোলীয় প্রতিসাম্যতার एग्जांपल কি, সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো কি, ভোর হলো। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভোর হলো, দেখি কে কমেন্ট করছো, ভোর হলো, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, ভোর হলো, এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, ভোর হলো। ওকে, আচ্ছা। সো ভোর হলোতে কি হলো ভাইয়া, ভিওতে হচ্ছে ভলবোক্স, ভিওতে কি ভলবোক্স, আরতে কি ভাইয়া রেডিওলারিয়া, আরতে কি রেডিওলারিয়া, ঠিক আছে, ভলবোক্স, রেডিওলারিয়ার, হলোতে কি বলতো হেলিওজোয়া, হলোতে কি ভাইয়া হেলিওজোয়া। তাহলে ভলবোক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া কিসের एग्जांपल, গোলীয় প্রতিসাম্যতার एग्जांपल। আচ্ছা এরপর যদি আসে ভাই অরীয় প্রতিসাম্যতার एग्जांपल কি, তো ভাই অরীয় নামে মনে রাখবে একটা বিস্কুট আছে, এই বিস্কুটটা কার অনেক পছন্দ, বলছিলাম অরিও বিস্কুটটা হাইড্রার অনেক পছন্দ, ঠিক আছে। এই অরিও বিস্কুটের মধ্যে ভাই একটা কি আছে বলতো, জেলি আছে, একটা কি আছে, জেলি আছে, ঠিক আছে। এই জেলিটা হাইড্রার অনেক পছন্দ, তা সে কি করছে ভাইয়া, সাগরে, মানে হচ্ছে সিতে দাঁড়ায় হচ্ছে এইটা কি করছিল বলতো, খাইছিল। কোথায় দাঁড়ায় খাইছিল, সাগরে দাঁড়ায় খাইছিল। তাহলে 3টা জিনিস মনে রাখবা,
অরিও বিস্কুটটা কার পছন্দ? হাইড্রার পছন্দ। কোথায় দাঁড়ায় খাইছিল ভাই? সাগরে, মানে সিতে দাঁড়ায় খাইছিল। আর অরিও বিস্কুটের মধ্যে ভাই কি আছে? জেলি আছে, ঠিক আছে, জেলি, ঠিক আছে, জেলি। আর মনে রাখবা একটা জিনিস, যে এই যে তোমার অরিও, তারপরে সিয়ানিমন বা এইসব জিনিসপাতি যেগুলো আছে, সিয়ানিমনের আমার বৈজ্ঞানিক নামটা লাগবে, সেটা হচ্ছে কি মেট্রিডিয়াম, ঠিক আছে। কি বলা হয়? মেট্রিডিয়াম। তাহলে দেখো হাইড্রা, জেলিফিশ, সিয়ানিমন আর মেট্রিডিয়াম, মানে চারটাই মনে রাখবা আর কি। তাহলে কোনটা হবে এক্সাম্পল? অরিও প্রতিসাম্যতা হচ্ছে এই যে হাইড্রা হচ্ছে কি অরিও প্রতিসাম্য। আচ্ছা, সো আমরা মনে রাখলাম যে অরিও প্রতিসাম্য হাইড্রা, জেলিফিশ আর সিয়ানিমন। এখন যদি বলে ভাই দি অরিও, তো অরিও বিস্কুট তো ভাই হাইড্রার পছন্দ ছিল, সো দি অরিও বিস্কুট ভাই কার পছন্দ? মনে রাখবা ভাই ক্যাট। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি ক্যাট। তোমার একটা বিড়াল আছে, ওর আবার একটা বিস্কুট দিলে হবে না, ওর দুইটা বিস্কুট লাগবে। কয়টা বিস্কুট লাগবে ভাইয়া? দুইটা বিস্কুট লাগবে। যেহেতু মনে করো আদরে বিড়াল, সে কি করবে, একটা ইয়াতে হবে না, তো দুইটা বিড়াল মানে দুইটা অরিও বিস্কুট লাগবে। তো ক্যাটে কি হলো ভাইয়া? ক্যাটে ভাইয়া সিওলো প্লানা, সিতে সিওলো প্লানা, এতে অ্যানথ্রোজোয়া আর টিতে টিনোফোরা। সিওলো প্লানা, অ্যানথ্রোজোয়া আর টিনোফোরা। সিওলো প্লানা, অ্যানথ্রোজোয়া, টিনোফোরা। সিওলো প্লানা, অ্যানথ্রোজোয়া আর একটা কি বলো তো? টিনোফোরা। সিওলো প্লানা, অ্যানথ্রোজোয়া আর একটা কি? টিনোফোরা। এই তিনটা কিসের এক্সাম্পল? দ্বি অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল। সিওলো প্লানা, অ্যানথ্রোজোয়া, টিতে কি? টিনোফোরা। ওকে, আচ্ছা। ক্যাটটা সবাইকে কমেন্ট করতে বলছিলাম, সবাই কি ক্যাট কমেন্ট করছো? হ্যাঁ, ক্যাট, মুশফিকা, তাসনিম মেজাবিন, তারপরে হচ্ছে ইমন, তারপরে নওশিন, ফাতিমা, ফারজানা তাসনিম, তাসনিয়া, লাবণ্য, জান্নাতুল ফেরদৌস। ওকে, সবাইকে ক্যাট কমেন্ট করতে বলছিলাম, আশা করি সবাই ক্যাট কমেন্ট করছো আর কি। ওকে, হ্যাঁ, হ্যাঁ ক্যাট। আচ্ছা, এবার দেখো, এখন আসিবে অপ্রতিসাম্য। আর একটা এক্সাম্পল কি আছে? অপ্রতিসাম্য। আর একটা কি আছে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। অপ্রতিসাম্য আর একটা কি? দ্বিপার্শ্বীয়। তো ভাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মনে রাখবে ভাই, যাদেরকে দুই ভাগে ভাগ করলে সব পাশে কি হয় বলতো? সেম হয়, তাদেরকে আমরা কি বলি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যেমন আমাদের মাঝখানে ভাগ করে এই পাশে একটা হাত, এ পাশে একটা হাত, এ পাশে একটা পা, এ পাশে একটা পা, মানে সবকিছুই কি সেম সেম, তাই না? এদেরকে বলা হয় কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সো মেইনলি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি ভাইয়া? মানুষ। সবাই একটু নামগুলো আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। মানুষ, ব্যাঙ আর একটা কি বলতো? প্রজাপতি। মানুষ, ব্যাঙ, প্রজাপতি, ঠিক আছে। মানুষ, ব্যাঙ, প্রজাপতি, এটা কিসের এক্সাম্পল? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। দ্বি অরিও আর দ্বিপার্শ্বীয় কিন্তু আবার আলাদা জিনিস। ওকে, কেউ আবার এটা প্যাচ লাগাই ফেলো না। মানুষ, ব্যাঙ আর একটা কি বলতো? প্রজাপতি। মানুষ, ব্যাঙ আর একটা কি বলতো? প্রজাপতি। মানুষ, ব্যাঙ আর একটা কি বলতো? প্রজাপতি। ওকে, তো মানুষ, ব্যাঙ, প্রজাপতি, এটা হচ্ছে দ্বি পার্শ্বীয় প্রতিসাম্যের এক্সাম্পল। আর একটা আছে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যের এক্সাম্পল ভাই আপেল, শামুক আর একটা কি বলতো? স্পঞ্জ। আপেল, শামুক আর স্পঞ্জ হচ্ছে কি? তোমার হচ্ছে অপ্রতিসাম্যতার এক্সাম্পল। আপেল, শামুক আর একটা কোনটা বলতো? স্পঞ্জ। তাহলে আমাদের সব ধরনের প্রতিসাম্যতা কিন্তু হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? প্রতিসাম্যতা টপিকটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করে জানাও তো যে ক্লিয়ার নাকি। মানুষ, ব্যাংক, প্রজাপতি। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও তো যে এই প্রতিসাম্যতা টপিকটা কি তোমরা সবাই ক্লিয়ার হইছো? ওকে, হ্যাঁ ক্লিয়ার। সবাই একটু ক্লিয়ার হলে কমেন্ট করে যাবে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, দেখো ক্লিয়ার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ জানানোর জন্য। আজকে জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটাকে আমরা কি বলি?
বলো জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় বা যে শাখায়, সেটাকে বলা হয় প্যালিওন্টোলজি। সবাই একটু নামটা কমেন্ট করবা, প্যালিওন্টোলজি, ঠিক আছে? এটা তোমাদের মনে করো বিভিন্ন ধরনের বানানে আসতে পারে, যারা সামনে অ্যাডমিশন দিবা বা হচ্ছে অনেক সময় আসে আর কি, দেখবা যে মাঝখানে একটা আসলে স্ফিক মোমেনোমিটার বানানটা আসছিল আর কি, ঠিক আছে? সো এরকম এই বানানটাও আসতে পারে আর কি, প্যালিওন্টোলজি, ঠিক আছে? প্যালিওন্টোলজি, সবাই একটু দেখে দেখে নামটা কমেন্ট করে ফেলো, প্যালিওন্টোলজি, বা মনে থাকবে তোমার এখানে। সো প্যালিওন্টোলজি কি, জীবাশ্ম নিয়ে যেটা আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলবো, প্যালিওন্টোলজি বলবো। কি বলবো, প্যালিওন্টোলজি। ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে বলো তো? ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? এটা সবাই কমেন্ট করে জানাও যে ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে। ইলাস্টিন যুক্ত কিউটিকল, হ্যাঁ প্যালিওন্টোলজি নামটা কমেন্ট করছে অনেকেই। এরপরে বলো সবাই আমার সাথে সাথে দ্রুত অ্যান্সার দিয়ে দাও, সেটা হচ্ছে ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? ইলাস্টিন যুক্ত কিউটিকল বলো। তো ভাইয়া মনে রাখবা, এই যে নেমাটোডা পর্বের প্রাণী যারা আছে না, নেমাটোডা পর্বের প্রাণীতে তো ভাই গোলকৃমি বলা হয়, ঠিক আছে? এই নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে একটা এক্সাম্পল মনে রাখবা, সেটা হচ্ছে ভাই সুই মনে রাখবা। কি মনে রাখবা? সুই। নেমাটোডা হচ্ছে কি গোলকৃমি না, গোলকৃমি, গোল মনে রাখবা, গোল কি সুই, ঠিক আছে? গোল সুইয়ের কি একটা গোল থাকে না, তো মনে রাখবা সুই। সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করো কি, সুই, দন্তস্বয় রস্যু রস্যই, সুই। এটা একটু সবাই কমেন্ট করে ফেলো তো, সুই, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, ঠিক আছে? সুই, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, দন্তস্বয় রস্যু রস্যই। তো এবার সুইতে কি হলো, সুইয়ের সতে বা সুডোসিলোমেট, সুডোসিলোমেট, আর ইতে ভা ইলাস্টিন যুক্ত, ঠিক আছে? ইতে ইলাস্টিন যুক্ত, মানে নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো ভাইয়া, সুই মনে রাখবো। সুইতে সুডোসিলোমেট, ইতে ইলাস্টিন যুক্ত। তাহলে ইলাস্টিন যুক্ত ভাইয়া কিউটিকল কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়? নেমাটোডা পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়। সবাই আমার সাথে সাথে কি কমেন্ট করবা, সুই, এটা একটু সবাই কমেন্ট করবা আর কি, ওকে? হ্যাঁ, আচ্ছা নেক্সট আসি আমরা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটি বলো তো? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটি? এটা একটু সবাই কমেন্ট করে জানাও তো, যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটি? একটু কমেন্ট করে জানাও তো, যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটি? হ্যাঁ, সুই, সুডোসিলোমেট। আচ্ছা এবার সবাই 6 নম্বর কোশ্চেনটা একটু কমেন্ট করে জানাও। ওকে, হ্যাঁ ডি, সুমাইয়া আক্তার কমেন্ট করছে ডি, ইমন কমেন্ট করছে ডি। আচ্ছা, তারপরে হচ্ছে সানজিনা ভূমি কমেন্ট করছে ডি, ওকে। আর কারো কমেন্ট, আচ্ছা নওশিন কমেন্ট করছে ডি, জালিশ মাহমুদ, জালিশ মাহমুদ কমেন্ট করছে ডি। আচ্ছা, আচ্ছা কেউ কি বলতে পারো মানুষেরটার নাম কি? একজন কমেন্ট করছে সি। আচ্ছা বলতো মানুষেরটার নাম কি? মানুষেরটার নাম কি বলো তো? মানুষের রেচনাঙ্গের নাম কি? হ্যাঁ দ্রুত পড়লে ভালো হতো। হ্যাঁ দ্রুত পড়াবো আর কি, একটু একটা মিনিট, আমি একটু কমেন্ট এরিয়াটা দেখতেছি তোমাদের, ওকে। আচ্ছা সো দেখো, আর্থ্রোপোডা প্রাণীদের রেচনাঙ্গ বলা হয়েছে, তো আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে আমাদের রেচনাঙ্গের নাম মনে রাখতে হবে মালপিজিয়ান, ঠিক আছে? মালপিজিয়ান হচ্ছে একটা আছে নালিকা, আর একটা আছে কি বলতো, বডি। তো এই নালিকার বডি মনে রাখবে, মানুষ বা যারা উন্নত পর্বের প্রাণী আছে তাদের দেখতে পাওয়া যায় মালপিজিয়ান বডি, আর যারা হচ্ছে একটু নিম্ন শ্রেণীর আছে তাদেরকে কি দেখতে পাওয়া যায়, মালপিজিয়ান নালিকা বা ব্রাশ বর্ডার দেখতে পাওয়া যায় আর কি। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণী তো মেনলি পতঙ্গ, তো ওদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কি মালপিজিয়ান নালিকা, আর আমাদের ক্ষেত্রে পাওয়া যাবে কি মালপিজিয়ান বডি। একজন কমেন্ট করছিল ভাই নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া নামক ভাই রেচনাঙ্গ দেখতে পাওয়া যাবে আর্থ্রোপোডা, ওটা হচ্ছে অ্যানিলিডা। ওটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়?
অ্যানিলিডা, ঠিক আছে, অ্যানিলিডাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় হচ্ছে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গটা। ওকে, আচ্ছা, অ্যানিলিডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কোনটি? এই যে তুমি যে কোশ্চেনটা করছিলা সেটা এখন চলে আসছে। ওকে, যে অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম কি? অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম কি? ওকে, দেখো অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম কি? তবে অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম মনে হবে অ্যানির প্রকৃত বর, মনে হবে সিটি কলেজের টনি। অ্যানির প্রকৃত বরকে সিটি কলেজের টনি। অ্যানির প্রকৃত বরকে সিটি কলেজের টনি। তবে অ্যানিতে ভাইয়া অ্যানিলিডা, অ্যানিতে কি ভাইয়া অ্যানিলিডা। প্রকৃতিতে মনে হবে প্রকৃত খণ্ডকায়ন, প্রকৃততে কি প্রকৃত খণ্ডকায়ন। বরে কি ভাইয়া বতে বদ্ধ, রতে রক্ত সংবহন, মানে হচ্ছে বদ্ধ রক্ত সংবহন। সিটিতে ভাইয়া কাইটিনময় সিটি বা পেশল প্যারোপোডিয়াতে দেখতে পাওয়া যায়। কলেজেতে কিছু নাই। টনিতে ভাইয়া ট্রোকোফোর নামক লার্ভা দশা, আর নেতে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ দেখতে পাওয়া যায়। তো সবাই তো আমার সাথে সাথে কমেন্ট করবা অ্যানির প্রকৃত বরকে সিটি কলেজের টনি। অ্যানিতে ভাইয়া অ্যানিলিডা, প্রকৃততে ভাইয়া প্রকৃত খণ্ডকায়ন, বরে হচ্ছে বদ্ধ রক্ত সংবহন, সিটিতে হচ্ছে ভাইয়া কাইটিনময় সিটি, আর টনিতে কি ট্রোকোফোর নামক লার্ভা দশা দেখতে পাওয়া যায়, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ আছে। তাহলে মালপিজিয়ান নালিকা, এই যে টনি, সরি মালপিজা নালিকা কেন হবে, মালপিজা নালিকা তো আগেটা ছিল, এখানে বলা হয়েছে অ্যানিলিডা। তো অ্যানিলিডার ক্ষেত্রে তো ভাই এই যে নিতে কি ছিল নেফ্রিডিয়া ছিল। তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে সি নাম্বারটা। ওকে, আচ্ছা, নিচের কোনটি প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণী? স্কাইফা, ফ্যাসিকুলা, অ্যাসকারিস আর মেটাফাইল। বলো কোনটা হবে অ্যানসার? সবাই একটু 8 নাম্বার কোশ্চেন অ্যানসার দাও তো। 8 এর অ্যানসার কোনটা হবে? 8 নাম্বার কোশ্চেন অ্যানসারটা সবাই দ্রুত দাও তো। 8 নাম্বার। ওকে, হ্যাঁ, তো ভাই মনে রাখবা প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা মানে হচ্ছে কি তোমার হচ্ছে চ্যাপ্টা কৃমি যারা আছে, চ্যাপ্টা কৃমি, এই চ্যাপ্টা কৃমির एग्जांपल মনে হয় ফ্যাসিকুলা হেপাটিকা, ঠিক আছে, ফ্যাসিকুলা হেপাটিকা। ওকে, ফ্যাসিকুলা হেপাটিকা এটা হচ্ছে কিসের एग्जांपल? এটা হচ্ছে তোমার প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের एग्जांपल। তবে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখার একটা ট্রিক্স দিয়ে এটা সাহায্যে খুব সহজেই তুমি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। সেটা হচ্ছে কি, এই দেখো বাংলায় সবাই একটু নামটা কমেন্ট করে ফেলবা তাহলে ইজি হবে। মিনথিস, ঠিক আছে, প্লাটিহেলমিনথিস। তবে প্লাটিহেলমিনথিসে কি হলো? প্লাটিহেলমিনথিসে দেখো নামেই সবকিছু আছে। তারপর দেখো পথে হচ্ছে ভাই প্যারেনকাইম, এদের দেহে একটা কোষ দেখতে পাওয়া যায়। কোষটার নাম কি আসতে পারে তোমাকে, যে প্যারেনকাইম কোষ কাদের দেহে দেখতে পাওয়া যায়? সো মনে রাখবে ভাইয়া প্লাটিহেলমিনথিস পর্বের দেহে কি দেখতে পাওয়া যায়? প্যারেনকাইম নামক কোষ আছে। কি কোষ আছে? প্যারেনকাইম। ওকে, টতে ভাইয়া ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক মানে কি এটা ত্রিস্তরী। হতে কি ভাই এদের দেহে হুক দেখতে পাওয়া যায়। তোমাকে যদি সিকিউতে আসে সো তুমি একটা নামের মধ্যে সব বৈশিষ্ট্যগুলো জানতে পারতেছো আর কি। পতে কি প্যারেনকাইম দেখতে পাওয়া যায়, টতে ভাই ট্রিপ্লোব্লাস্টিক, হতে হুক, লতে লার্ভা দশা বিদ্যমান, লতে কি লার্ভা দশা বিদ্যমান, মতে কি ভাই মেসেনকাইম দেখতে পাওয়া যায়, মতে কি মেসেনকাইম দেখতে পাওয়া যায়, নতে কি, নতে হচ্ছে নাই, নতে কি ভাই নাই, কি কি নাই? তোমার হচ্ছে রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র কি বলতো নাই, রক্ত সংবহন তন্ত্রও নাই, শ্বসন তন্ত্রও কি বলতো নাই। ওকে, আচ্ছা, থতে কি ভাই থলে সদৃশ, থতে কি থলে সদৃশ, আর শতে কি ভাই শতে হচ্ছে লাস্টে যে শটা আছে শতে ভাই শিখাকোষ দেখতে পাওয়া যায়, শতে কি শিখাকোষ দেখতে পাওয়া যায়। তাহলে দেখো ভাই নামের মধ্যেই কিন্তু সব বৈশিষ্ট্যগুলো চলে আসতেছে। ওকে, প্লাটিহেলমিনথিসের নামের মধ্যেই সব বৈশিষ্ট্যগুলো আছে। পতে প্যারেনকাইম, টতে ট্রিপ্লোব্লাস্টিক, হতে হুক, লতে লার্ভা দশা বিদ্যমান, নতে নাই, কি কি নাই? রক্ত সংবহন তন্ত্রও নাই, শ্বসন তন্ত্রও নাই। ওকে, নতে কি নাই রক্ত সংবহন, থতে থলে সদৃশ, আর শতে শিখাকোষ। ওকে, প্লাটিহেলমিনথিস নামগুলো সবার মনে রাখতে পারলাম। এরপর দেখো সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কাদের দেখতে পাওয়া যায়?
সো এটার आंसर দিয়ে দাও সবাই 9 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও 9 आंसर কোনটা হবে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায় সো ভাই মনে রাখবা কুমিরে দেখতে পাওয়া যায় কাতে দেখতে পাওয়া যায় কুমিরে সাধারণত অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট দেখতে পাওয়া যায় বাট কুমিরের ক্ষেত্রে কি সম্পূর্ণ ব্যতিক্রম যেটা আছে এটাই एग्जांपल আসে আর কি সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কাতে দেখতে পাওয়া যায় কুমিরে দেখতে পাওয়া যায় একাইনোডার্মাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কোনটি দেহ অপ্রতিসম দেহ কিউটিকল দ্বারা আবৃত দেহ খোলক দ্বারা আবৃত বহিঃকঙ্কাল কণ্টকময় বলো তো এটার आंसर কোনটা হবে আচ্ছা সো মনে রাখবা ভাই একাইনোডার্মাটা আরেকটা আছে কি বলো তো নিডারিয়া ঠিক আছে নিডারিয়াকে বলা হয় ভাই কাঁটাযুক্ত প্রাণী ঠিক আছে নিডারিয়াকে কি বলা হয় কাঁটাযুক্ত প্রাণী আর একাইনোডার্মাটাকে বলা হয় কণ্টক ত্বক প্রাণী ঠিক আছে দুইটা আলাদা জিনিস একটা হচ্ছে কণ্টক ত্বক আর একটা কি কাঁটাযুক্ত তাহলে নিডারিয়াকে বলা হয় ভাই কাঁটাযুক্ত আর একাইনোডার্মাটাকে কি বলা হয় ভাই কণ্টক ত্বক কি বলা হয় কণ্টক ত্বক প্রাণী আর কি ওকে সো দেখো একাইনোডার্মাটা যেটা আছে একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা যেহেতু একাইনোডার্মাটাকে বলা হয় কণ্টক ত্বক তার মানে এদের বহিঃকঙ্কালগুলো কেমন বলো তো কণ্টকময় এদের বহিঃকঙ্কালগুলো ভাই কেমন কণ্টকময় বহিঃকঙ্কালগুলো কেমন ভাই কণ্টকময় তাহলে आंसर কোনটা হবে आंसर হবে ভাই ডি নাম্বারটা কোন পর্বের প্রাণীদের ত্বক কাঁটাযুক্ত বলো কোন পর্বের প্রাণীদের ত্বক কাঁটাযুক্ত কোন পর্বের প্রাণীদের ত্বক কাঁটাযুক্ত বলো দ্রুত आंसर দিয়ে দাও তাহলে এবার হ্যাঁ মাত্রই পড়লা যে একাইনোডার্মাটার ত্বক কেমন কাঁটাযুক্ত 12 নম্বর কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক তো মনে রাখবা ভাই এই যে একাইনোডার্মাটা আছে না এরা একাই কি থাকে সমুদ্রে থাকে আর কি বা এরা পুরা সমুদ্র মানে এই আর কোনো পর্বের প্রাণীদের এরকম সকল সদস্যই সামুদ্রিক না শুধুমাত্র এই একারাই বা একাই এই যেহেতু একাই ভাইয়া সকল সমুদ্র মানে তোমার হচ্ছে সকল প্রজাতি সামুদ্রিক এই জন্য নামেও কি আছে একাই কথাটা আছে কোন পর্বের প্রাণী সকল সামুদ্রিক এরা হচ্ছে ভাই সকল প্রাণী এরা সামুদ্রিক ঠিক আছে এদের এর বাইরে কোনো কিছু নাই তাহলে এই এক পর্বের প্রাণী কিন্তু সকল সদস্যই সামুদ্রিক সেটা কোনটা একাইনোডার্মাটা সেটা কোনটা একাইনোডার্মাটা সবাই একটু লাইভটা শেয়ার করে দিই আজকে আমি শেয়ার করতে পারতেছি না যার কারণে আসলে রেস্ট্রিকশনের কারণে সো তোমরা একটু সবাই একটু শেয়ার করে দিও আজকে লাইভটা আজকে একটু কন্ট্রিবিউট করো সবাই যে যার অবস্থান থেকে একটু শেয়ার করে দিই আমরা সো তোমাদের এই জন্য আজকে অনেকেই হয়তো ক্লাসে উপস্থিত হতে পারে নাই সো সবাই একটু আমরা লাইভটা শেয়ার করে দিব ওকে এরপরে দেখো রশ্মিময় পাখনা বিশিষ্ট নামে পরিচিত কোন শ্রেণী রশ্মিময় পাখনা বিশিষ্ট নামে পরিচিত কোন শ্রেণী বলো তো রশ্মিময় পাখনা বিশিষ্ট নামে পরিচিত কোন শ্রেণী সবাই आंसर দিয়ে এটা অ্যাক্টিনোপটেরিজি আচ্ছা ব্লু ব্লাড কমেন্ট করছে অ্যাক্টিনোপটেরিজি বাকিরা কমেন্ট করছে অনেকে বি কমেন্ট করছে বি মনে আগেটাই কমেন্ট করছে আচ্ছা 13 সি 12 आंसर অনেকে এখন দিচ্ছ 12 आंसर না 13 आंसर জানতে চাইছিলাম ওকে সমস্যা নাই আচ্ছা সো দেখো মনে রাখবে এই যখন অ্যাক্টিং করা হয় বুঝছো যখন ওই যে শুটিং এর অ্যাক্টিং করা হয় না তখন মনে রাখবে অনেক কিন্তু মনে রাখবে লাইট টাইট লাগে আর কি মনে করো কালো দেখাইলে কিন্তু অ্যাক্টিং ভালো হয় না এই যে শুটিং এর সময় কিন্তু ভাই কি ইউজ করা হয় বলো তো অনেক ধরনের লাইট ইউজ করা হয় তো এই যে রশ্মি বা অনেক ধরনের লাইট ইউজ করা হয় কখন ভাই অ্যাক্টিং এর সময় তো অ্যাক্টিং দিয়ে মনে রাখবে অ্যাক্টিনোপটেরিজি অ্যাক্টিং দিয়ে কি অ্যাক্টিনোপটেরিজি ওকে অ্যাক্টিং দিয়ে কি মনে রাখতে বলছি ভাই অ্যাক্টিনোপটেরিজি কোন শ্রেণীতে 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায় বলতো কোন শ্রেণীতে গলবিলীয় ফুলকারন্ধ্র 5 থেকে 15 জোড়া পাওয়া যায় 5 থেকে 15 জোড়া কোনটায় পাওয়া যায় বলতো ওকে 13 সি 13 শেষ 14 5 থেকে 15 জোড়া ভাই মনে রাখবা 5 থেকে 15 জোড়া পাওয়া যাবে মিগজিনি ঠিক আছে মিগজিনি মনে রাখবা 5
থেকে 15 কে মিক্সিনি, ঠিক আছে, 5 থেকে 15 জোড়াকে মিক্সিনি। মিক্সিনিতে কত দেখতে পাওয়া যায়? 5 থেকে 15 জোড়া, এটা মাথায় রাখবা। আচ্ছা, কোনটি হাইডার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না? হাইডার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না কোনটা? নিডোসাইট, স্নায়ুকোষ, গ্রন্থিকোষ নাকি তোমার হচ্ছে সংবেদী কোষ? বলো তো কোনটা থাকে না? তো ভাইয়া আচ্ছা এটা আগে তোমরা অ্যান্সার দাও তো, এটা অ্যান্সার কোনটা হবে? 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো। 15 15। আচ্ছা দেখো 15 নাম্বার ভাইয়া মনে রাখবা, হাইডার গ্যাস্ট্রোডার্মিস আছে, আরেকটা কি আছে? এপিডার্মিস আছে। তো এপিডার্মিসে কি থাকে ভাইয়া? ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না, ঠিক আছে, ইন্টারে পাবো কি? নিঃসঙ্গ জ্যোৎস্না, আচ্ছা ঠিক আছে, নিঃসঙ্গ, নিঃসঙ্গ বানান আর কি, জ্যোৎস্না। তো দেখো ভাই ইন্টারেতে কি? ইন্টারস্টিশিয়াল কোষ, পাতে কি? পেশি কোষ, পাতে কি? পেশি কোষ, ঠিক আছে। নিতে ভাই নিডোসাইট, নিতে কি? নিডোসাইট, নিতে কি? নিডোসাইট, ঠিক আছে। শতে সংবেদী কোষ, শতে সংবেদী কোষ। গতে কি? নিঃসঙ্গ, গতে কি? গ্রন্থি কোষ, গতে কি? গ্রন্থি কোষ। জতে ভাই জনন কোষ, আর স্নাতে কি? স্নায়ু কোষ, স্নাতে কি? স্নায়ু কোষ। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো। ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না। সো আমাদের এপিডার্মিসে কয়টা থেকে ভাই? 7টা কোষ থাকে। ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না, ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো তো। ইন্টারে পাবো নিঃসঙ্গ জ্যোৎস্না। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? এপিডার্মিসের ক্ষেত্রে। তবে গ্যাস্ট্রোডার্মিসের কি ক্ষেত্রে কি হবে? তবে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে মনে হবে জনি বাদ, ঠিক আছে, জনি বাদ, এটা একটু আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। জনি বাদ, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। জনি বাদ। তো জনি বাদে কি হলো ভাইয়া? জতে জনন কোষ আর নতে নিডোসাইট, এই দুইটা বাদে বাকি সকল কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে। তাহলে থাকে না কে কে? জনন কোষ থাকে না, নিডোসাইট কোষ থাকে না। তাহলে এই দেখো জনি নতে কি ছিল? নিডোসাইট। তাহলে এইটা কি হবে বলতো? থাকে না। তাহলে কোন কোষ থাকে না? নিডোসাইট থাকে না। তাহলে সবাই কমেন্ট করবে কি ভাইয়া? জনি বাদ, ঠিক আছে, জনি বাদ, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। জনি বাদ, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো দ্রুত। ওকে, হ্যাঁ ইমন কমেন্ট করছে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো হিপনোটক্সিনের রাসায়নিক উপাদানগুলো কি কি? তো ভাই হিপনোটক্সিন মনে হয় একটা বিষাক্ত তরল দ্বারা পূর্ণ থাকে। এখানে মেইনলি কি কি থাকে ভাইয়া? একটা থেকে ভাইয়া ফেনল থাকে, আর কি থাকে বলতো? ফেনল প্লাস প্রোটিন, ঠিক আছে, ফেনল প্লাস আমিষ বা প্রোটিন থাকে কোথায়? ফেনল প্লাস আমিষ বা প্রোটিন থাকে কোথায়? তোমার হচ্ছে ফেনল আর প্রোটিন থাকে কোথায়? এই হিপনোটক্সিনের রাসায়নিক উপাদান। একটা হচ্ছে ফেনল আর একটা কি বলতো? প্রোটিন, ফেনল আর প্রোটিন। হাইড্রাতে কোন ধরনের চলনকে যোগ চলন বলে? বলতো কোন ধরনের চলনকে যোগ চলন বলা হয়? যোগ চলন বলা হয় কোন ধরনের চলনকে? হাইড্রার কোন ধরনের চলনকে যোগ চলন বলা হয় বলতো? হ্যাঁ প্রোটিন ফেনল, ওকে। আচ্ছা 17 নম্বর কোশ্চেন আনসার দাও। 17 এখন আমরা 17 নম্বর কোশ্চেন আছি, 17 আনসারটা সবাই দিয়ে ফেলি। ওকে হ্যাঁ, লুপিং, লুপিং। আচ্ছা দেখো হাইডার কোন ধরনের চলনকে বলা হয়েছে বা যোগ চলন বলা হয় বা যোগা চলন বলা হয়? তো ভাই মনে হয় যে লুপিং যেটা আছে না, লুপিংটাকে আমরা কি বলি? যোগা চলন বলি, ঠিক আছে, যোগা চলন। এটা হচ্ছে আবার কি বলতো? ধীর গতির ক্ষেত্রে এটা মেইনলি ইউজ করে। এবং হাইডা যখন ভাই লম্বা দূরত্ব অতিক্রম করে,
লম্বা দূরত্ব অতিক্রমণের জন্য হাইটা কোনটা ইউজ করে, হাইটা হচ্ছে লম্বা দূরত্ব ইয়ার জন্য লুপিংটা ইউজ করে। আর দ্রুত চলনের জন্য ভাই কোনটা ইউজ করে, সমারসল্টিং। মনে করো হাইটার এক জায়গায় দ্রুত যাওয়া লাগবে, সো দ্রুত যাওয়ার জন্য ভাই সমারসল্টিং বা ডিগবাজিটা ইউজ করে কখন, দ্রুত চলনের জন্য। ওকে, আচ্ছা এরপরে এই যে লম্বা দূরত্ব, এই দেখো এরপর দেখো এটা কি জোকা চলন। এবার বলছে কি লম্বা দূরত্ব, মাত্রই পড়াইছি লম্বা দূরত্ব অতিক্রমণের জন্য কোন চলন সম্পন্ন করে, লম্বা দূরত্বের জন্য। তাহলে বলো তো লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইটা কোন ধরনের চলন সম্পন্ন করে, তাহলে বলো। আচ্ছা, তো দেখো মাত্রই পড়াইছি লম্বা দূরত্বের জন্য ভাই কোনটা ইউজ করে, ভাই লুপিং ইউজ করে। লুপিংটা মেইনলি ইউজ করে কোথায়, লম্বা দূরত্বের জন্য। ওকে, লম্বা দূরত্বের জন্য কোনটা, লুপিং। মাত্রই পড়ে আসলাম তোমাদের এটা। আচ্ছা, জননাঙ্গ সৃষ্টি হয় কখন, বলো জননাঙ্গ সৃষ্টি হয় কখন। জননাঙ্গ হাইটা যে জননাঙ্গটা আছে এটা সৃষ্টি হয় কখন, হাইটার জননাঙ্গটা সৃষ্টি হয় কখন বলো তো দেখি, হাইটার জননাঙ্গটা সৃষ্টি হয় কখন। হাইড্রার জননাঙ্গ সৃষ্টি হয় কখন, বলো জননাঙ্গ সৃষ্টি হয় কখন। ওকে, আচ্ছা তো দেখো এই যে জননাঙ্গ কথাটা শুনলে অনেকে কি করে বলো তো, অনেকেই হাসাহাসি শুরু করে, কি করে হাসাহাসি শুরু করে বা হাসি দেয়। ঠিক আছে, কি দেয় বলো তো, হাসি দেয়। তো সবাই আমার সাথে কমেন্ট করো কি হাসি। তো জননাঙ্গ কি হবে বেয়া, হাসি। হাতে হেমন্ত আর শতে শীত, হেমন্ত আর শীত। ঠিক আছে, জননাঙ্গের কথা শুনলে বা এসব শুনলে অনেকে কি করে হাসাহাসি শুরু করে দেয় মনে মনে। সো মনে ভাবে জননাঙ্গ কি হবে, হাসি। সবাই আমার সাথে কমেন্ট করো হেমন্ত আর শীত। জননাঙ্গ বললে কি হবে ভাইয়া, হাসি। হেমন্ত আর একটা কোনটা বলো তো, শীত। হেমন্ত আর শীত, জননাঙ্গ বললেই কোনটা হবে, হেমন্ত আর শীত, হাসি। এটা সবাই কমেন্ট করতে বলছি। ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটি, এরপরে কোশ্চেনটা বলা হয়েছে কি ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটি। ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটি বলো তো, ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটি। ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটি, এটা তোমাদেরকে কোশ্চেন করা হয়েছে। তো ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটি এটা একটু বলো। আচ্ছা, তো দেখো ভাইয়া ঘাস ফড়িং এর পায়ের অংশ মনে হয় ভাইয়া ওই যে ফাহিম নামে একটা ভাই আছে বুঝছো, আমার একটা পরিচিত এক ভাই আছে, কি নাম, ফাহিম। ঠিক আছে, তো সে কি করছে, তোমার হচ্ছে কক্সবাজার থেকে বুঝছো, কক্সবাজার থেকে ট্রাকে করে সে কি করছে, ট্রাকে করে কি আনছে বলতো, টিভি টর্চ আনছে। কি আনছে, টিভি আর কি আনছিল বলতো, টর্চ আনছে। তাহলে কি করছে ভাই, ফাহিম নামে একটা ছেলে, তোমার বা ফাহিম কি করছে, কক্সবাজার থেকে ট্রাকে করে টিভি আর টর্চ আনছে। তো ফাহিম কক্সবাজার থেকে ট্রাকে করে কি আনছিল বলতো, টিভি আর টর্চ নিয়ে আসছিল। ঠিক আছে, তো ভাই ফাহিমতে কি হলো, ফাহিমতে হচ্ছে ফিমার, ফাহিমতে কি ফিমার। কক্সবাজার থেকে কক্সে কি কক্সা, কক্সেতে কি কক্সা, তাহলে কক্সা। ট্রাকেতে কি ভাই, ট্রাকেতে ট্রোকেন্টার, ট্রাকেতে কি ট্রোকেন্টার। টিভিতে ভাই টিবিয়া আর টর্চে কি টার্সাস। ঠিক আছে, তাহলে ফাহিম কক্সবাজার থেকে ট্রাকে করে কি আনছিল, টিভি আর টর্চ আনছিল। এরা সবগুলা কি ঘাস ফড়িং এর পায়ের অংশ। সো কোনটা আছে এখানে, কক্সজাটা আছে। দেখো তো কক্সজা, তাহলে অ্যান্সার কোনটা হবে, যে কক্সবাজারের কক্সজা। তাহলে এটা কি বুঝতে পারছো, তাহলে ফাহিম কক্সবাজার থেকে ট্রাকে করে কি আনছিল বলো তো, টিভি আর টর্চ নিয়ে আসছিল। ওকে, আচ্ছা ঘাস ফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলাম কয়টি খণ্ডকে বিভক্ত, বলো ঘাস ফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলাম কয়টা খণ্ডকে বিভক্ত। ঘাস ফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলাম কয়টা খণ্ডকে বিভক্ত বলো তো। ঘাস ফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলাম কয়টা খণ্ডকে বিভক্ত, একটু কমেন্ট করে জানাও তো। ঘাস ফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলাম কয়টা খণ্ডকে বিভক্ত।
আচ্ছা দেখো, এটা ভাই মাত্র মনে রাখবা, এমনি মনে থাকে, ঘাসফড়িং অ্যান্টেনা প্লাজম ভাই 25টা খণ্ডকে বিভক্ত। কয়টা খণ্ড? 25টা। খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। ঘাসফড়িং এর হৃদযন্ত্রে, এই যে আমাদের তো ভাই 4টা প্রকোষ্ঠ আছে, তাই না? ঘাসফড়িং এর কয়টা প্রকোষ্ঠ আছে বলো তো? ঘাসফড়িং এর ভাইয়া কয়টা প্রকোষ্ঠ আছে? ঘাসফড়িং এর প্রকোষ্ঠ কয়টা আছে একটু কমেন্ট করে জানাও তো, যে ঘাসফড়িং এর প্রকোষ্ঠ কয়টা আছে ঘাসফড়িং এর। হ্যাঁ ওকে, 21-এর বি ওকে অ্যান্সার দিছো। আর 22 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও, 22-এর অ্যান্সারটা দিয়ে দাও, যে ঘাসফড়িং এর ভাইয়া প্রকোষ্ঠ কয়টা আছে? ঘাসফড়িং এর প্রকোষ্ঠ কয়টা আছে বলো তো? ওকে, আচ্ছা 21-এর ডি, 21-এর, আচ্ছা 21-এর ডি তো হয়ে গেছে। 22-এর অ্যান্সার চাইছিলাম, 22 কে আমার কাছে কমেন্ট লেটে আসতেছে নাকি? আচ্ছা দেখো তো ভাইয়া, ঘাসফড়িং এর কয়টা প্রকোষ্ঠ আছে বলো তো? ঘাসফড়িং এর ভাইয়া 7টা প্রকোষ্ঠ আছে। কয়টা প্রকোষ্ঠ? 7টা। ঘাসফড়িং এর ভাইয়া প্রকোষ্ঠ কয়টা? 7টা। ঘাসফড়িং এর প্রকোষ্ঠ কয়টা আছে ভাইয়া? 7টা প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। ওকে, হুম, 7টা, হ্যাঁ। হুম, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলা হয়েছে, ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয়টা? কয়টা? অনেক সময় আসবে কয় জোড়া, কয় জোড়া, ঠিক আছে? ঘাসফড়িং এর হেপাটিক সিকা কয় জোড়া, এটা একটু সবাই কমেন্ট করো তো। কয়টা আর কয় জোড়া? কয়টা নাকি কয় জোড়া বলো তো? কয়টা বললে কয়টা বলবা, আর কয় জোড়া বললে কত বলবা। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো ঘাসফড়িং এর হেপাটিক সিকা মনে রাখবা ভাইয়া 12টা। কয়টা? 12টা। যেটাকে যদি অনেক সময় জোড়ায়ও আসে, কয় জোড়া ভাইয়া? 6 জোড়া। কয় জোড়া? 6 জোড়া। তাহলে যদি বলে ভাই জোড়ায় কত, তাহলে বলবো 6টা, মানে 6 জোড়া। আর যদি বলবো কয়টা, তাহলে বলবো কয়টা? 12টা। কয়টা? 12টা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 12টা। ঘাসফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত, মনে রাখবো পুরো বডিতে একবার রক্ত সার্কুলেট হতে কত সময় লাগে বলো তো? কত সময় নেয় একবার রক্ত সার্কুলেট হতে? কত সময় নেয়? ঘাসফড়িং এর পুরো বডিতে একবার রক্ত তোমার হচ্ছে কি হতে বলো তো, হতে কত সময় নেয়? ওকে, হ্যাঁ 30 থেকে 60 মিনিট। কয় মিনিট বলো তো? 30 থেকে 60 মিনিট, ঠিক আছে? পুরা বডিতে একবার রক্ত ইয়া হতে কতটুকু সময় নেয়? মনে রাখবে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা থেকে আধা ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তারপরে হচ্ছে আধা ঘন্টা মানে কত মিনিট? বা 30 মিনিট। তাহলে 60 থেকে 30 মিনিট। ঘাসফড়িং এর এটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের অ্যান্সার চাই। 25 নাম্বারটা অ্যান্সার দাও তো। 25 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো। 25 নাম্বার কোশ্চেন অ্যান্সার তোমাদের থেকে চাই। সো 25 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো, যে 25 অ্যান্সার কোনটা হবে? 25 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা সবাই দ্রুত দিয়ে দাও তো। 25 অ্যান্সার কোনটা হবে? 25 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা সবাই দ্রুত দাও। 25 নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদের অ্যান্সার চাচ্ছি 25 নাম্বারটা। এটা অনেকেই ভুল করবে। 25 নাম্বার। হুম, ওকে, আচ্ছা। সো দেখো এখানে ভাই শুক্রাশয়, শুক্রাশয় ভাই কার দেহে থাকে? এটা জানি যে আমরা পুরুষের দেহে থাকে শুক্রাশয়। ওকে, আচ্ছা। তারপরে মনে রাখবে এখানে কি বলা হয়েছে? পুংজনদের অংশ নয়। এই যে ভাই শুক্রধানী যেটা আছে, এই যে শুক্রধানী, শুক্রধানীর কাজটা কি বলতো? ওকে, হুম, কে কে সঠিক অ্যান্সার দিছো? পারি না, আচ্ছা একটা মিনিট। ও ঠিক আছে, চলে গেছে। আচ্ছা, একটা মিনিট। ও নেট মনে একটু ইস্যু করছিল। হ্যাঁ, তো দেখো এটার আনসার কোনটা হবে? শুক্রধানী। তো শুক্রধানী ভাই এটা কিন্তু পুংের দেহে থাকে না, এটা কার দেহে থাকে? শুক্রধানীটা ভাই মেইনলি কার দেহে থাকে? শুক্রধানীটা থাকে ভাই স্ত্রীর দেহে থাকে, ঠিক আছে?
শুক্রধানীটা ভাই কার দেহে থাকে? স্ত্রীর দেহে থাকবে। ওকে ভাই দেখা যায় না এখন, আশা করি ক্লিয়ার। আহা, ঠিক আছে, শুক্রধানীটা ভাই মানে শুক্রাশয় তো ভাই যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়। আর এই শুক্রাণুটা মেইনলি যাবে কোথায় বলতো? এটা যখন তোমার স্ত্রী জননাঙ্গে যাবে আর কি। তো স্ত্রী জননাঙ্গে ভাই কোথায় যায় এই যে শুক্রাণুগুলা? সো যখন ভাই প্রজননের মাধ্যমে স্ত্রীর দেহে যখন যাবে, এই শুক্রাণুগুলা কোথায় জমা থাকে? স্ত্রীর দেহে ভাই যেখানে শুক্রাণুগুলা জমা থেকে কি হয়, গর্ভধারণ হয় আর কি, সেই জায়গাটাকে কি বলা হয়? শুক্রধানী বলা হয়, যেখানে হচ্ছে শুক্রাণুগুলা জমা থাকবে আর কি স্ত্রীর দেহে। তো এই শুক্রধানীটা ভাই মেইনলি কোথায় থাকে? স্ত্রীর দেহে থাকে। সো অনেক সময় ভাই শুক্রাণু মানেই আমরা মনে করি যে মানে শুক্রাণু কথাটা দেখলেই আমরা ভাবি এটা পুরুষ রিলেটেড, বাট এই শুক্রধানী যে বিষয়টা আছে না, এটা মনে রাখবা ভাই কার দেহে থাকে? এটা স্ত্রীর দেহে থাকে। তাহলে ভাই শুক্রধানী কার দেহে থাকে ভাইয়া? স্ত্রীর দেহে থাকে। তাহলে এটা পুং প্রজননতন্ত্রের অংশ নয়। ঘাস ফড়িং এর ডিম্বাণু কি ধরনের? মেসোলেসিথাল, টেলোলেসিথাল, সেন্ট্রোলেসিথাল নাকি মাইক্রোলেসিথাল বলো তো? ঘাস ফড়িং এর ডিম্বাণু কি ধরনের? মনে রাখবা ভাইয়া ঘাস ফড়িং এর ডিম্বাণু হচ্ছে ভাইয়া সেন্ট্রোলেসিথাল, মানে কুসুমটা কোথায় থাকে? সেন্টারের দিকে থাকে। এজন্য এটাকে কি বলা হয়? সেন্ট্রোলেসিথাল। কি বলা হয় ভাইয়া? সেন্ট্রোলেসিথাল। তাহলে ঘাস ফড়িং এর ডিম্বাণু কি ধরনের ভাইয়া? সেন্ট্রোলেসিথাল। কেমন? সেন্ট্রোলেসিথাল। ওকে আচ্ছা, রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সরবরাহ করে? বক্ষ, বুঝছো? বলো, রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধমনী রক্ত সরবরাহ করে? বক্ষ অঞ্চলে, বক্ষ অঞ্চলে কোনটা রক্ত সরবরাহ করে? হ্যাঁ ওকে আচ্ছা, দেখো ভাইয়া এখানে বক্ষ অঞ্চল বললে আমরা তো জানি যে বক্ষে কি থাকে বলতো? আমাদের দুই ধরনের ইয়া থাকে, আমরা জানি পড়ছি যে ক্লাভিকল, ঠিক আছে, ক্লাভিকল, ঠিক আছে, ক্লাভিকলটা কোথায় থাকে বলতো? ক্লাভিকল। আর একটা কি থাকে আমাদের যে মেইন, যেটা এই যে আমাদের বক্ষের দিকে থাকে, কোনটা? ক্লাভিকল থাকে না? আচ্ছা, তারপর দেখো প্যারাইটাল আছে, ইলিয়াক আছে, রেনাল আছে, অনেকগুলো নাম আছে। তো ক্লাভিকলটা মেইনলি কোথায় থাকে? আমাদের বক্ষ অস্থি চক্রের এখানে থাকে না? যে বক্ষ অস্থি চক্রের এখানে কি থাকে? ক্লাভিকলটা থাকে মেইনলি, তাই না? সো এই ক্লাভিকল দিয়ে মনে রাখবা ক্লাভিয়ান। ক্লাভিকল দিয়ে কি মনে রাখবা? ক্লাভিকল দিয়ে মনে রাখবা ক্লাভিয়ান। ক্লাভিকল দিয়ে কি মনে রাখবা? ক্লাভিয়ান। রুই মাছের বক্ষ অঞ্চলে কোন ধরনের রমণী, কোন ধরনের ধমনী রক্ত সরবরাহ করে? সাব ক্লাভিয়ান। কোনটা রক্ত সরবরাহ করে বলতো? সাব ক্লাভিয়ান। ওকে হ্যাঁ, ক্লাভিকল, ঠিক আছে, ক্লাভিকল দিয়ে মনে রাখবা ক্লাভিয়ান। ক্লাভিকল দিয়ে কি মনে রাখবা? ক্লাভিয়ান। তো ক্লাভিয়ানটা মেইনলি কোথায় থাকে? বক্ষ অস্থি চক্রে থাকে। সো বক্ষ অস্থি চক্র দিয়ে মনে রাখবা বক্ষ অঞ্চলে কোনটা থাকে? সাব ক্লাভিয়ান থাকে। ওকে আচ্ছা, আর রেনালটা ভাই কোথায় করে? রেনাল মনে রাখবা শ্রোণী। রেনাল কোথায়? শ্রোণী, ঠিক আছে। রেনাল কোথায় রক্ত সরবরাহ করে? শ্রোণীতে, ঠিক আছে। রেনাল কোথায় করবে? শ্রোণীতে করবে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর আসি সাবক্লাভিয়ান ধমনী রুই মাছের কোন অঙ্গে রক্ত সরবরাহ করবে? তাইলে এই যে সাবক্লাভিয়ান, এই যে রুই মাছের বক্ষ অঞ্চলে কোনটা? সাবক্লাভিয়ান। এখানে আবার উল্টা করে আসছে, সাবক্লাভিয়ান ধমনী রুই মাছের কোথায় রক্ত সরবরাহ করবে? সাবক্লাভিয়ান ধমনী। সো মাত্রই পড়লাম যে বক্ষে কোনটা থেকে? সাবক্লাভিয়ান থেকে। তাহলে বক্ষ পাখনায় কোনটা করবে? সাবক্লাভিয়ান ধমনী রক্ত সরবরাহ করবে। এই যে শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করে কোন ধমনী? শ্রোণী। শ্রোণী পাখনা, আচ্ছা সরি এটা ভুল লেখছি, রেনাল না, এটা হচ্ছে ইলিয়াক। ইলিয়াক হচ্ছে শ্রোণী পাখনা, ঠিক আছে। ইলিয়াকটা হচ্ছে কি? ইলিয়াক ইস্টিয়াম পিউবিস। তো আমাদের শ্রোণীতে যেটা থাকে ইলিয়াক ইস্টিয়াম পিউবিস, তাহলে শ্রোণী পাখনায় কোনটা করবে ভাই? ইলিয়াক। শ্রোণী পাখনায় কোনটা করবে? ইলিয়াক করবে আর কি, ঠিক আছে। শ্রোণী পাখনায় কোনটা করবে? ইলিয়াক করবে আর কি। ইলিয়াক ইস্টিয়াম পিউবিস এগুলো কি শ্রোণীতে থাকে না? ইলিয়াক ইস্টিয়াম পিউবিস। তো সেইটাতে মনে হবে ভাই শ্রোণী পাখনায় কোনটা করবে? ইলিয়াকটা করবে আর কি। ওকে আচ্ছা, তাহলে শ্রোণী পাখনায় ভাই কোন ধমনী রক্ত সরবরাহ করে ভাই? ইলিয়াক, ঠিক আছে। কর্ডাল কোথায় করে ভাই? কর্ডাল করে হচ্ছে লেজে। কর্ডাল কোথায় করে? কর্ডালের শেষে ল আছে, লতে মনে রাখবা ভাই লেজে। লেজে কোথায় করে? লেজে। আর প্যারাইটাল কোথায় করে বলতো? দেহ প্রাচীরে। প্যারাইটাল ভাই প আছে, পতে দেহ প্রাচীরে, ঠিক আছে। প্যারাইটাল কোথায় করে? দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে আর কি। ওকে আচ্ছা,
ডাকটাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? এর পরে অ্যান্সারটা সবাই দিয়ে দাও তো, যে ডাকটাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? ডাকটাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ বলো তো? ডাকটাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? উনত্রিশের বি। আচ্ছা 30 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 30 এর ইলিয়া, 30 না, 30 তো ডাকটাস কুভেরি তো 30 না, তো এটা তো 29, ডাকটাস কুভেরি তো 30 এর অ্যান্সার সি। আচ্ছা দেখো এবার ডাক্তাররা, বুঝছো? সো আমরা জানি যে ভাই আমাদের ধমনীর কাজটা কি বলতো, ওই যে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের কি করা, আমাদের যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এটা কে নেয়? ধমনী নেয়, ঠিক আছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত কে নেয়? ধমনী নেয়, ঠিক আছে? আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড কি করে বলতো? কার্বন ডাই অক্সাইডের রক্ত মানে বা এই যে দূষিত যে খারাপ যে গ্যাসটা আছে এটা কে করে? শিরার কাজ করে, তাই না? ধমনীর কাজটা কি ভাইয়া? এই যে ফুসফুস থেকে, মনে করে এই যে হচ্ছে ফুসফুস, ফুসফুস থেকে যে ভালো যে রক্তগুলো আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এগুলো কোথায় যায়? ধমনীতে যায়। এবং পুরা বডি থেকে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসে সেটা যে মনে করো হৃৎপিণ্ডের কাজটা কি, ঠিক আছে? হৃৎপিণ্ডের কাজ মানে ফুসফুস যেটা আছে, ফুসফুসে যে আমাদের কি হয়, যে ফুসফুসে মেইনলি যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, সেগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসে? হৃৎপিণ্ডে আসে। এবং হৃৎপিণ্ড কি করে? মেইনলি তো ফার্স্টে হৃৎপিণ্ডে আসে, সকল কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফার্স্টে হৃৎপিণ্ড আসে, তারপর হৃৎপিণ্ড থেকে সেটা কি হয়ে যায়? ফুসফুসের মাধ্যমে যে সেটা পিওর হয়ে সেটা আবার কি হয়? আবার হৃৎপিণ্ডে আসে। হৃৎপিণ্ড কি করে? অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো কি করে দেয়? পাম্প করে দেয়। তার মানে হৃৎপিণ্ডে আসে কোনগুলো? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এবং তোমার হচ্ছে হৃৎপিণ্ডতে যায় কোনগুলা? মেইনলি অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলা যায় আর কি। ওকে, সো দেখো এই যে ভাই অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো আসে কিসের মাধ্যমে? ধমনীর, মানে যায় কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। আর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আসে কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে। তো দেখো তোমাকে যখন ভাই এই যে দেখবা যে যখন মনে করো কোনো একটা ইনজেকশন দেওয়া হয় বা তোমাকে মনে করো যখন স্যালাইন দেওয়া হয়, তখন মেইনলি এটা কিন্তু ধমনীতে দেওয়া হয় না, এটা কোথায় দেওয়া হয়? শিরায় দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? শিরায় দেওয়া হয়, কারণ শিরার কাজটা কি? নিয়ে যাওয়া, তাই না? তো শিরার মাধ্যমে অক্সিজেন গুলো সব কোথায় যায়? হৃৎপিণ্ডে যায়, ফুসফুসে যায়, তাই না? মেইনলি ও ওখানে আবার যাওয়া চেঞ্জ হয়ে যায় আর কি, সো এটা আলাদা। সো মেইনলি হৃৎপিণ্ডে যায় কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে যায়। এই জন্য কিন্তু ডাক্তাররা যারা আছে তারা কিন্তু সবসময় কি খোঁজে বলতো? শিরা খোঁজে, সবসময় কি খোঁজে? শিরা খোঁজে। তো এবার ডাকটাস কুভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? এবার ডাক্তাররা সবসময় কি খোঁজে বলতো? শিরাতে কি করে? তোমার যে অক্সিজেন মানে তোমার যে স্যালাইন বা যে সকল জিনিস দেওয়া দরকার সবগুলা কোথায় দেয়? শিরাতে দেয়। তাহলে এই যে ডাকটাস কুভেরি এটা কিসের অংশ ভাইয়া? শিরাতন্ত্রের অংশ। তাহলে ডাকটাস কুভেরি ভাইয়া কিসের অংশ হবে? শিরাতন্ত্রের অংশ হবে। ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা? তোমার ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ক্ষুদ্রান্তের তো তিনটাই অংশ, ডিওডেনামও ক্ষুদ্রান্তের অংশ, জেজুনামও অংশ, ইলিয়ামও অংশ, ঠিক আছে? তাহলে বলা হয়েছে ক্ষুদ্র অংশ কোনটা বলতো? ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা? ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা বলো? ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা? হ্যাঁ, ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা বলো? ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা? তোমরা দেখো কি কি আছে? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। তোমরা ব্যাপারে এই ডিওডেনামটা হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্র। ডিওডেনামটা কি সবচেয়ে ক্ষুদ্র। ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা হবে? ডিওডেনাম। ডিওডেনামটা কি সবচেয়ে ক্ষুদ্র। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়ামের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কে? ডিওডেনাম। ওকে, এটা ভুল করা যাবে না, ডিওডেনামটা হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্র। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? তবে শর্করা পরিপাককারী এনজাইম কারা? টায়ালিন, পেপসিন, ট্রিপসিন, লাইপেজ। শর্করা পরিপাককারী এনজাইম কারা? শর্করা, আচ্ছা শর্করা পরিপাককারী এনজাইম কারা? তবে আমরা তো জানি যে আমাদের মুখে লালারসে কি এনজাইম থাকে? টায়ালিন এনজাইম থাকে। কোন এনজাইম থাকে? টায়ালিন এনজাইম থাকে। লালায় কোন এনজাইম থাকে? এটা তোমরা পড়ে আসতেছো, টায়ালিন এনজাইম। আর এই টায়ালিন এনজাইমের কাজ কি ভাইয়া? শর্করা পরিপাক করা। টায়ালিন এনজাইমের কাজটা কি ভাইয়া? শর্করা পরিপাক করা। তাহলে কোনটি শর্করা পরিপাককারী এনজাইম ভাইয়া? টায়ালিন হচ্ছে কি শর্করা পরিপাককারী এনজাইম। টায়ালিনকে কি বলা হয় ভাইয়া? শর্করা পরিপাককারী এনজাইম। ওকে, আচ্ছা দুধদাঁতে অনুপস্থিত থাকে কোনটা? ঠিক আছে, এটা একটু সবাই কমেন্ট করতে লাগো। 33 নাম্বারটা আমি বোঝাতে থাকি। সো দুধদাঁতে আমরা আগে জানি যে মেইন দাঁতের সংকেত কি? I2C1P2M3। এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করে ফেলবা। I2C1P2M3 এমনি মনে থাকে, I2C1P2M3। তাও যদি কারো না মনে না থাকে তাহলে সবাই ICPM টা কমেন্ট করবা। ICPM
তারপরে কি কমেন্ট করবে ভাইয়া 2 লেখে তারপরে 1 2 3, ঠিক আছে 2 লেখে কি 1 2 3 I2C1P2M3, ওকে I2C1P2M3। আচ্ছা, সো দেখো আমাদের দুধদাঁত অনুপস্থিত থাকে কোনটা ভাইয়া, তো I2C1P2M3 এর মধ্যে ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। সো মনে রাখবে ভাইয়া দুধদাঁতে প্রিমোলারটা থাকে না, দুধদাঁতে কি থাকে না, প্রিমোলারটা থাকে না, ডাইরেক্ট কি থাকে, মোলার থাকে আর কি। তাহলে ইনসিজর, ক্যানাইন আর মোলার থাকে আর কি, আর তখন সংকেতটা হয়ে যায় কি ICM 2 1 2, ঠিক আছে 2 1 2, এটা হচ্ছে ICM, ওকে। তাহলে প্রিমোলারটা থাকবে না, কি থাকবে, ডাইরেক্ট মোলার থাকবে আর কি, ওকে প্রিমোলারটা থাকে না। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম বা হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম তোমাকে আস্ক করা হয়েছে, আমিষ বা প্রোটিন পরিপাককারী এনজাইম কোনটা, মল্টেজ, লাইপেজ, ট্রিপসিন, তারপর হচ্ছে সুক্রেজ। তো দেখেই বোঝা যাচ্ছে ভাই লাইপেজ তো ভাই লিপিড পরিপাককারী এনজাইম, ল লাইপেজ হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম হচ্ছে কোনটা, লাইপেজ, ওকে। আচ্ছা ট্রিপসিন, সুক্রোজ তো ভাই মানে সুক্রোজ না তো এটা সুক্রেজ হবে আর কি, সুক্রেজ কার উপর কাজ করে, সুক্রোজের উপর কাজ করে। আর সুক্রোজ তো ভাই আমরা জানি কি, সুক্রোজ তোমার কি কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে, তার মানে ওটা কি শর্করার মধ্যে পড়ে আর কি, তাহলে সুক্রোজ হবে না। তাহলে দেখো ট্রিপসিন যেটা আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন, নামের শেষে মনে পাবে সিন যদি থাকে, নামের শেষে বেশিরভাগের যদি সিন থাকে তাহলে সেটা কি এনজাইম হয়, আমিষ পরিপাককারী এনজাইম হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বারটা। যকৃত আবৃতকারী পর্দার নাম কি, যকৃত আবৃতকারী পর্দার নাম কি, সবাই এটার অ্যান্সার দাও তো, যকৃত আবৃতকারী পর্দার নাম কি, যকৃত আবৃতকারী পর্দার নাম কি। তো ভাই যকৃত আবৃতকারী একটা পর্দা আছে সেটার নাম কি ভাই, গ্লিম্যান্স ক্যাপসুল, কি নাম, গ্লিম্যান্স ক্যাপসুল। যকৃত আবৃতকারী যে পর্দাটা সেটার নাম কি, গ্লিম্যান্স ক্যাপসুল। আইলেটস অফ ল্যাঙ্গারান্সের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোন, ডেল্টা কোষ, ঠিক আছে আলফা বিটা ডেল্টা গামা, তো এখানে বলা হয়েছে ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের নামটা তোমাকে আস্ক করা হয়েছে। তো বলো আইলেটস অফ ল্যাঙ্গারান্সের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের কাজ হলো কি, ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের কাজটা কি, ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের কাজটা তোমাকে আস্ক করা হয়েছে, ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের কাজটা আস্ক করা হয়েছে, বলো এটা আনসার কোনটা হবে। আচ্ছা দেখো তো আমরা মনে রাখবো কি ভাই, গুই সাপ মনে রাখবো, কি মনে রাখবো, গুই সাপ। তো গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন আর কি বলতো, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ঠিক আছে। তবে এটা নিশ্চিত হয় আলফা কোষ থেকে, এটা নিশ্চিত হয় বিটা কোষ থেকে, এটা নিশ্চিত হয় কোন কোষ থেকে বলতো, ডেল্টা কোষ থেকে। এটা কোন কোষ থেকে নিশ্চিত হয়, ডেল্টা কোষ থেকে নিশ্চিত হয়, আলফা বিটা ডেল্টা, ঠিক আছে। এটা কোন কোষ থেকে নিশ্চিত হয়, তো গুই সাপ, সবাই একটু কমেন্ট করে ফেলো গুই সাপ, ওকে। আচ্ছা এটা গামা হয়ে গেছে, ডেল্টা আছে এরকম অনেকটা, ঠিক আছে। তো আলফা বিটা ডেল্টা, তো সোমাটোস্ট্যাটিন যে হরমোনটা আছে না, এর কাজটা কি, এই গ্লুকাগনের কাজটা কি, তোমার হচ্ছে গ্লুকোজের পরিমাণ কি করা, বাড়ানো। ইনসুলিনের কাজটা কি, গ্লুকোজের পরিমাণ কমানো, ঠিক আছে। গ্লুকাগনের কাজটা কি, গ্লুকোজের পরিমাণ বাড়ানো, আর ইনসুলিনের কাজটা কি, গ্লুকোজের পরিমাণ কমানো রক্তে, তাই না। আর সোমাটোস্ট্যাটিনের কাজ কি, এই যে আলফার বিটা কোষ ঠিকমতো কাজ করতেছে নাকি সেটা নিয়ন্ত্রণ করে কে, এই যে তোমার ডেল্টা কোষের যে সোমাটোস্ট্যাটিনটা আছে এটার কাজটা কি, আলফা বিটা কোষের ক্ষরণটা নিয়ন্ত্রণ করা। তাহলে কার কাজ এটা, ডেল্টা কোষের সোমাটোস্ট্যাটিনের কাজ আর কি, ঠিক আছে। আইলেটস অফ ল্যাঙ্গারান্সের ডেল্টা কোষ থেকে নিশ্চিত হরমোনের কাজ, ডেল্টা কোষ থেকে কোনটা নিশ্চিত হয়, সোমাটোস্ট্যাটিন, ওকে। আচ্ছা অগ্নাশয়ের আলফা কোষ থেকে, এই যে মাত্রই পড়লাম গুই সাপ, তাহলে এটা পারা উচিত, বলো অগ্নাশয়ের, হ্যাঁ তাহলে দেখো এটা কি বলছে, অগ্নাশয় আলফা কোষ থেকে নিঃসৃত হরমোন কোনটি, অগ্নাশয় আলফা কোষ থেকে নিঃসৃত হরমোন কোনটি, তাহলে বলে ফেলো দ্রুত যে অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হরমোন কোনটি। তবে অগ্নাশয় আলফা কোষ থেকে মাত্রই পড়লাম যে আলফা বিটা, আলফা থেকে নিঃসৃত হয় কোনটা, গ্লুকাগন, তাই না, গুই সাপ, ঠিক আছে গ্লুকাগন। তাহলে দেখো আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোনটা, গ্লুকাগন, তাহলে অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা।
গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে, জিআইএফ, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোনটি? অক্সেন্টিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ নাকি জাইমোজেনিক কোষ? বলো, গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর বা গিফ সৃষ্টি করে কোনটি? বলো, গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর বা গিফ সৃষ্টি করে কোনটি? এটা তোমাদের পারা উচিত। বলো, গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর বা গিফ তৈরি করে কোনটি? গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর বা গিফ তৈরি করে কোনটি? বলো। ওকে, হ্যাঁ। তো ভাইয়া মনে রাখবা যে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর এটা যেটা আছে এটা মেইনলি মনে রাখবা এই যে গ্যাস্ট্রিকের সমস্যা মেইনলি মনে রাখবা আর্জেন্টিনা, তোমার যে ফেভারিট ফুটবল দল মেসি যেটা খেলে আর্জেন্টিনাতে বেশি সমস্যাটা হয়। গ্যাস্ট্রিকের প্রবলেম হয় কোথায় বেশি? আর্জেন্টিনাতে বেশি। তো সবাই আমার সাথে সাথে একটু দেখি আর্জেন্টিনাটা কমেন্ট করে ফেলো তো, দেখি আর্জেন্টিনা এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। তো ভাই গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর তাহলে কোথায় দেখতে পাওয়া যায় ভাইয়া? আর্জেন্টাফিন কোষে দেখতে পাওয়া যায়। আর্জেন্টিনাতে মনে বাবা গিফট আর্জেন্টিনা, ঠিক আছে। বা আর্জেন্টিনা মনে হয় যে কদিন আগে আমাদের গিফট দিছে কি একটা ওয়ার্ল্ড কাপ গিফট দিছে, তাই না? গ্যাস্ট্রিক ইন্টেনসিভ ফ্যাক্টর বা গিফট দিয়ে মনে হয় গিফট, গিফট কে দিছে? আমাদের আর্জেন্টিনা দিছে একটা ওয়ার্ল্ড কাপ, আমাদের একটা কি বলছে বলতো উপহার দিছে বা গিফট দিছে আর কি। ওকে, আচ্ছা, মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ডাংশটা কোনটা? মানুষের যকৃতের তো চারটা খণ্ড আছে, এই চারটা খণ্ডের মধ্যে সবচেয়ে বড় খণ্ড কোনটা? একটু কমেন্ট করে জানাও তো যে সবচেয়ে বড় খণ্ড কোনটা? বাম খণ্ড, কোয়াড্রেট, কর্ডেট নাকি ডান খণ্ড? কোনটা সবচেয়ে বড় খণ্ড বলো তো? সবচেয়ে বড় খণ্ড কোনটাকে বলা হয়? সবচেয়ে বড় খণ্ড কোনটাকে বলা হয় বলো দেখি। ওকে, ডি বলছে, ডি বলছে। ওকে, আচ্ছা, ডান খণ্ড নাকি কোয়াড্রেট এটা নিয়ে কনফিউশন আছে। আচ্ছা, সো ভাই দেখো এটা মেইনলি অ্যান্সার হয় কোনটা? ডান খণ্ডটা মেইনলি অ্যান্সার হয়। অনেকে বলে কোঅর্ডিনেটও অনেকে বলে, সো কোঅর্ডিনেটটা অ্যান্সার হবে কোনটা? ডান খণ্ডটা। ওকে, আচ্ছা, কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয়, লালা গ্রন্থি, যকৃৎ, পিটুইটারি গ্রন্থি? তো ভাইয়া মনে রাখবে ভাইয়া মিশ্র গ্রন্থি শেষে সবসময় শয় থাকে, ঠিক আছে। মিশ্র গ্রন্থি শেষে সবসময় কি থাকে? শয় থাকে। যেমন হচ্ছে কি কি আছে? শুক্রাশয়, ডিম্বাশয় আর অগ্নাশয়। শুক্রাশয়, ডিম্বাশয় আর কোনটা বলতো? অগ্নাশয়। তাহলে মিশ্র গ্রন্থি শেষে সবসময় কি থাকে বলতো? শয় থাকে। শুক্রাশয়, ডিম্বাশয় আর কোনটা বলতো? অগ্নাশয়। ডি কোষ থেকে, ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি বলো? ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি? ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি বলো? ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি? হ্যাঁ, তো ভাই ডি মানে কোনটা বলো তো? ডি কোষ মানে ভাই মেইনলি ডেল্টাকে বোঝাচ্ছে, ঠিক আছে। ডি কোষ মানে কি? মেইনলি ডেল্টা। তো গুই সাপ, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন, তাহলে কোনটা ক্ষরিত হয়েছিল ভাই? সোমাটোস্ট্যাটিনটা ক্ষরিত হয়েছিল। তাহলে ডি কোষ থেকে ভাই ক্ষরিত হরমোন কোনটা? ডি কোষ থেকে ভাই ক্ষরিত হরমোন কোনটা? সোমাটোস্ট্যাটিন। ক্লাসের পিডিএফ প্রোভাইড করা যাবে। ক্লাসের পিডিএফ এর লিংক হচ্ছে দেওয়া আছে আমাদের ডিসক্রিপশনে, বা ক্লাসের যে তোমার উপরে যে লেখাগুলো আছে ওই লেখার ডিসক্রিপশনে দেখবা যে লেখা আছে পিডিএফ লিংক, টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, ওইখানেই তোমার আপলোড করে দেওয়া হবে। ওকে, অ্যান্সার করতে হবে সোমাটোস্ট্যাটিকটা। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত কোনটা? দ্বিতীয় মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড, এক্সট্রিনসিক স্নায়ুতন্ত্র, এন্টেরিক স্নায়ুতন্ত্র নাকি মেডুলা ফ্লাঙ্গাটা? বলো তো কোনটাকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক? এটা তোমাদের জানা উচিত। দ্বিতীয় মস্তিষ্ক কোনটাকে আমরা বলবো? দ্বিতীয় মস্তিষ্ক কোনটাকে বলবো বলো তো? দ্বিতীয় মস্তিষ্ক, দ্বিতীয় মস্তিষ্ক কোনটাকে বলা হয়? দ্বিতীয় মস্তিষ্ক। ওকে,
আচ্ছা, হ্যাঁ, তো এবার দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় এন্টেরিক, যে স্নায়ুতন্ত্রটা আছে না, এন্টেরিক স্নায়ুতন্ত্রকে কি বলা হয়? দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 24 ব্যাচে যারা আসছো, তোমাদের জন্য কিন্তু আমাদের এইচএসসি 24 ব্যাচের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি চলতেছে। টার্গেট সেকেন্ড টাইম যে কোর্সটা আছে ওটা কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। আজকে কিন্তু সরলরেখা ক্লাস হলো সকালে। তো তোমরা যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, এবং এইচএসসি 24 এবং তোমরা যারা এইচএসসি 25 এর আছো তাদের প্রি ভার্সিটি যাদের প্রস্তুতি ভালো আছে বা যাদের অনেক শর্টকাট বা অনেক কিছুই শেখানো হচ্ছে, তারাও কিন্তু এই এই প্রি ভার্সিটি যে কোর্সটা আছে এইচএসসি 24 এর জন্য হচ্ছে সেকেন্ড টাইম কোর্সটা, আর এইচএসসি 25 এর জন্য হচ্ছে তোমার প্রি ভার্সিটি। ঠিক আছে, মেইনলি কি প্রি ভার্সিটি। সো এই কোর্সটাই কিন্তু দুইটাতেই কিন্তু ভর্তি চলতেছে। সো অলরেডি কিন্তু ক্লাসও শুরু হয়ে গেছে। সো যারা ভর্তি হতে চাও এখনই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ দিলেই হবে আর কি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, তাও 01643142477। ওকে, সো এটা কিন্তু অনেক কাজে দেয় আর কি। প্রি ভার্সিটি যারা করতে চাইতেছি 25 ব্যাচে যারা আসলে মেইনলি, আমি আমার নিজের সময় কিন্তু প্রি ভার্সিটি কোর্সটা করছিলাম, এটা কিন্তু অনেকটাই হেল্পফুল ছিল আর কি। ওকে, যেটা আমাকে ভার্সিটিতে আসলে অনেক হেল্প করছে। যেমন অনেক শর্টকাট আছে যেগুলো আসলে আমরা এইচএসসি তে আমাদের স্যাররা পড়ায় না, কলেজের স্যাররা মেইনলি পড়ায় না আর কি। অনেক শর্টকাট আছে বা অনেক জিনিসপাতি সেগুলো পড়ে না, যেগুলো জানলে কিন্তু আসলে খুব সহজে কিন্তু এমসি গুলো আমরা পারি আর কি। ওকে, সো এই জিনিসগুলো একটু আমরা যারা অ্যাডভান্স থাকতে চাই তাহলে আমরা প্রি ভার্সিটি কোর্সে ভর্তি হতে পারি, এবং সেকেন্ড টাইম কোর্সে ডিসকাউন্টে ভর্তি চলতেছে। আগামীকালে শেষ হয়ে যাবে ডিসকাউন্ট। সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, আচ্ছা, হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটা? হেপারিন, ঠিক আছে, এই যে আমরা রক্তের অধ্যায়ে চলে আসছি। ওকে, আজকে হচ্ছে আমরা 4 অধ্যায় পর্যন্ত পড়বো। আজকে আমরা লাস্ট অধ্যায় আছি, আমরা 1 থেকে 4 আজকে শেষ করব, 5, 7 আর 11 আমরা নেক্সট দিন শেষ করবো আর কি। টোটাল তো 7টা অধ্যায় আছে, তো আজকে আমরা মেইনলি 1 থেকে 4 শেষ করে ফেলবো। সো দেখো, হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটি? হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটি বলো? হেপারিন, হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটি? আচ্ছা, সো দেখো হেপারিন, ঠিক আছে, হেপারিনটা কে ক্ষরণ করে ভাইয়া? বেসোফিল, ঠিক আছে, বেসোফিল, ঠিক আছে, বেসোফিলের কাজ কি? হেপারিন ক্ষরণ করা। বেসোফিলের কাজ কি ভাইয়া? হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করা। ভাই কার কাজ? বেসোফিলের কাজ। বেসোফিলের কাজ কি ভাইয়া? হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করা। কার কাজ? তোমার হচ্ছে বেসোফিলের কাজ। ওকে, আচ্ছা, মানুষের প্রতি 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? বুঝছো, তোমার রক্তে 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে এটা কিন্তু সবাই জানো, যে আমাদের প্রতি 100 মিলিলিটার রক্তে মাত্র 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। আর হিমোগ্লোবিনে ভাইয়া লৌহের পরিমাণ কত এটাও বলে দিই, 3 থেকে 4 গ্রাম লৌহ থাকে। ঠিক আছে, 3 থেকে 4 গ্রাম লৌহ থাকে। আর হিমোগ্লোবিন থাকে কতটুকু রক্তে? 16। আর হিমোগ্লোবিনের মধ্যে আবার কে থাকে? তোমার লৌহ থাকে। লৌহের পরিমাণটা কত? 3 থেকে 4 গ্রাম। মানুষের প্রতি এটা, ও আচ্ছা এটা তো পড়লাম। আচ্ছা, মানব হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়কাল কত? হ্যাঁ, এটা জানতে হবে। ভেন্ট্রিকলের ডায়াস্টোল, ঠিক আছে, ভেন্ট্রিকলের ডায়াস্টোল, বলো এটা আনসার দাও সবাই দ্রুত দ্রুত। আচ্ছা, সো দেখো ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়কাল কত? দেখো এখানে একটা কাহিনী আছে। তবে দেখো এডি মনে পাবে, আমাদের এই যে টিবিতে মানে কি হয়, ডায়াস্টোল হয় সিস্টোল হয়। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল আছে, অ্যাট্রিয়ামের সিস্টোল আছে। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের সিস্টোল। ওকে, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের কি বলতো? ডায়াস্টোল, তাই না? ভেন্ট্রিকলের সিস্টোল থাকবে আর ভেন্ট্রিকলের কি থাকবে বলতো? ডায়াস্টোল থাকবে। সো এই সব মিলাই অ্যাট্রিয়ামের সিস্টোল আর অ্যাট্রিয়ামের ডায়াস্টোল মিলে সময় লাগবে কত বলতো? 0.8 সেকেন্ড। ঠিক আছে, ভেন্ট্রিকলের ডায়াস্টোল আর ভেন্ট্রিকলের সিস্টোল মিলে সময় লাগবে কত বলতো? তোমার 0.8 সেকেন্ড। টোটাল টাইমটা কত? এই টোটাল টাইমটা হচ্ছে 0.8 সেকেন্ড। সিস্টোল আর ডায়াস্টোল মিলে সময়কাল কত হয়? 0.8 সেকেন্ড না? তো অ্যাট্রিয়ামের সিস্টোলের টাইম কত, অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের টাইম কত? এটাই তো আমাদের প্যাচ লাগে, তাই না? সো দেখো ইউটিউবে ভাইয়া দেখবা, ঠিক আছে, ইউটিউবে দেখবা হচ্ছে ভাইয়া আমাদের অ্যাড দেয়। ঠিক আছে, অ্যাড দেয় না? অ্যাডটা ভাইয়া কত সেকেন্ডের দেয়? মনে হয় 0.7 সেকেন্ডের অ্যাড দেয়। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, এডি 0.7 অ্যাড কত সেকেন্ডের দেয় ভাইয়া?
0.7 সেকেন্ডের অ্যাড দেয়, 0.7 সেকেন্ড অ্যাড কতক্ষণের হয় ভাইয়া? 0.7 সেকেন্ডের অ্যাড হয়। আর ভিডি, তো ভাই ভি দেখো এটা কি রোমান সংখ্যায় কি ভি মানে কত 5 না? এটা কি রোমান সংখ্যায় 5 লেখা না? এটা ভাই রোমান সংখ্যায় কত লেখা? 5 লেখা না? এই জন্য ভিডি কত? 0.5। তাহলে এডি 0.7, সবাই আমার সাথে কমেন্ট করো এডি 0.7 আর ভিডি কত? 0.5। তাহলে ভাই এডি যদি 0.5 হয় তাহলে অ্যাটমিক ডায়াস্টল 0.5, তাহলে অ্যাটমিক সিস্টল কতক্ষণ হবে? তো 0.8 তো টোটাল টাইম, তাহলে ওটাতে বিয়োগ দিয়ে দাও, তাহলে অ্যাটমিক সিস্টল হবে 0.1। ভেন্ট্রিকুলার সিস্টল কতক্ষণ হবে ভাই? ভেন্ট্রিকুলার ডায়াস্টল তো ভাই বললাম ভিডি 0.5, তাহলে ভিসি কত হবে? 0.3 হবে আর কি। এই টপিকটা কি সবাই বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়কাল কত? ভিডি, ভিডি কত ভাই? 0.5, ভিডি কত ভাই? 0.5। মানুষের হৃৎপিণ্ডের মায়োজেনিক হৃদস্পন্দনের বিদ্যুৎ প্রবাহের সঠিক গতিপথ, সঠিক গতিপথ আস করছে, বলো তো সঠিক গতিপথ কোনটা? ঠিক আছে, তো দেখো হৃৎপিণ্ডের মায়োজেনিক হৃদস্পন্দনের বিদ্যুৎ প্রবাহের সঠিক গতিপথ কোনটি? ঠিক আছে, আচ্ছা তো মনে হবে এস এ, ঠিক আছে, আমার নাম শুরু হয় কি দিয়ে? এস এ দিয়ে শুরু হয়, তাই না? এস এ, এস এ, এস তে ভাইয়া সাইনোয়ার্টিয়াল নোট, এ তে এভিয়ান নোট, সবাই আমার সাথে কমেন্ট করো এস এ, এস এ, ঠিক আছে, এস এ। আচ্ছা, তো এস এ কি? এস এ, ওকে, আচ্ছা এস তে কি হলো? সাইনোয়ার্টিয়াল নোট, এ তে এভিয়ান নোট, ঠিক আছে। তারপর যেটা কমেন্ট করবা বাপ, বয়কারে বা প, বয়কারে বা প, ঠিক আছে, এস এ, তারপর কয়েকজন বয়কারে বা প, বাতে কি ভাইয়া? বান্ডল অফ হিজ, আর পতে কি? পার্কেনজি তন্তু। সাইনোয়ার্টিয়াল নোট এট এভিয়ান মানে এস মানে এস তে হচ্ছে এস এন মানে সাইনোয়ার্টিয়াল নোট, এ তে হচ্ছে এভিয়ান, বাপে কি ভাইয়া? বান্ডল অফ হিজ, আর পতে কি? পার্কেনজি তন্তু। তাহলে এস এন, এভিএন, বান্ডল অফ হিজ আর পার্কেনজি তন্তু, এস এ বাপ। এটা একটু সবাই কমেন্ট করো এস এ, তারপরে কমেন্ট করো বয়কারে বাপ প বাপ, ঠিক আছে। আচ্ছা, কোনটি এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়? এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়, ঠিক আছে। তো এনজিওপ্লাস্টির প্রকারভেদ গুলো আমরা মনে হয় ব্ল্যাক দিয়ে মনে রাখতে পারো, যদিও এটা সবগুলো মিলবে না। ব্ল্যাকটা লেখো সবাই আমার সাথে কমেন্ট, ব্ল্যাক, BLACK, ব্ল্যাক। তবে বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, বেলুন এনজিওপ্লাস্টি, তারপরে কি? লেজার এনজিওপ্লাস্টি, তারপরে কি আছে? হ্যাঁ, এতে কি ভাইয়া? এতে অ্যাথেরেক্টমি, এতে কি? অ্যাথেরেক্টমি, ঠিক আছে, বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, তারপরে এতে কি? অ্যাথেরেক্টমি, ঠিক আছে। তারপরে কি বলতো? করোনারি স্টেন্টিং, সিতে কি? করোনারি স্টেন্টিং, ঠিক আছে, বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি। হ্যাঁ, দেখো বেলুন এনজিওপ্লাস্টি, লেজার, তারপর হচ্ছে এনজিওপ্লাস্টি, কেতে কি? করোনারি স্টেন্টিং, কেতে কি? করোনারি স্টেন্টিং, এতে কি ভাই? অ্যাথেরেক্টমি, ঠিক আছে। আচ্ছা, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং নামে কিন্তু কিছু নাই, তাহলে কোনটা এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়? তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা, ডি নাম্বারটা হবে অ্যান্সার। হ্যাঁ, বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, এতে অ্যাথেরেক্টমি, আর কেতে কি? করোনারি স্টেন্টিং, ওকে। আচ্ছা, সিতে কিছু নাই। বর্তমানে কোন পরীক্ষার সাহায্যে হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা তা দেখা যায়? কোনো ব্লক আছে কিনা দেখা যায়, এটা কিসের সাহায্যে বলো তো? কোনো ব্লক আছে নাকি, এটা কিভাবে দেখা যায়? তো ভাইয়া ব্লক আছে নাকি এটা দেখার জন্য মনে করো তোমাকে, মনে করো তুমি কাউকে ডিস্টার্ব করছো, তোমাকে ইনস্টাগ্রামে কি করে দিছে বলো তো? ব্লক করে দিছে। কোথায় ব্লক করে দিছে? ইনস্টাগ্রামে ব্লক করে দিছে। তো ইনস্টাগ্রাম দিয়ে মনে রাখবা এনজিওগ্রাম, ইনস্টাগ্রাম দিয়ে মনে রাখবা কি ভাইয়া? এনজিওগ্রাম। তাহলে ব্লক আছে নাকি? এই যে ইনস্টাগ্রামে কি করে দিছিল? ব্লক করে দিছিল। তাহলে ব্লক আছে কিনা জানার জন্য যেটা করা হয় সেটাকে কি বলা হয়? এনজিওগ্রাম, মানে হচ্ছে ইনস্টাগ্রাম। ব্লক আছে কিনা সবাই আমার সাথে কমেন্ট করো ইনস্টাগ্রাম, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো ইনস্টাগ্রাম। তাহলে ব্লক আছে কিনা এটা জানার জন্য যেটা ইউজ করা সেটাকে আমরা কি বলবো? ইনস্টাগ্রাম, মানে হচ্ছে কি? এনজিওগ্রাম, কি? এনজিওগ্রাম, যেটাকে আমরা কি বলবো? ইনস্টাগ্রাম, ওকে। আচ্ছা, কোনটি দানাবিহীন শ্বেতরক্ত কণিকা? তো ভাইয়া শ্বেতরক্ত নিয়ে দুই প্রকার, একটা হচ্ছে দানাদার আর একটা কি? দানাবিহীন, ঠিক আছে, একটা হচ্ছে দানাদার আর একটা কি? দানাবিহীন, তাই না? সবাই দানাদার গুলো শেষে মনে হবে ফিল আছে,
কি গেছে, ফিল আছে, দেখি কি ভাই বলো তো, নিউট্রোফিল, ঠিক আছে, আচ্ছা বানানটা ভুল লিখছি, নিউট্রোফিল, নিউট্রোফিল, তারপরে কি বেসোফিল, আর এটা কি বলতো, ইউসিনোফিল, ঠিক আছে, নিউট্রোফিল, বেসোফিল আর ইউসিনোফিল, ঠিক আছে, নিউট্রোফিল, বেসোফিল আর ইউসিনোফিল, এরা সবাই কি, এরা সবাই হচ্ছে কি দানাদার, ঠিক আছে, যে বেসোফিল সবগুলোর সাথে দেখো ফিল আছে, বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল সবগুলোর সাথে ফিল আছে, তো দেখবা যে দানাদার জিনিস কি করতে পারি, আমরা ফিল করতে পারি, দানাদার জিনিস আমরা কি করতে পারি, ফিল করতে পারি, তাহলে এবার দানাবিহীন কি কি হবে, মনে হয় মলি, সবাই আমার সাথে কমেন্ট করো কি, মলি, মলি হচ্ছে কি দানাবিহীন, মানে কি মনোসাইট আর লিম্ফোসাইট, মলি, তাহলে ভাইয়া দানাবিহীন শ্বেতরক্তকণিকা কোনটা, মনোসাইট আর লিম্ফোসাইট, এগুলো সব শেষে ফিল আছে, তার মানে এটা কি সবাই দানাদার, তাহলে দানাবিহীন কে, মনোসাইট আর কে, লিম্ফোসাইট, মলি, মলি, ওকে, মলি কি হবে, মলি হচ্ছে দানাবিহীন, ওকে। সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও, তোমরা কি এরকম আরো ক্লাস চাও, পার্ট 2 কি চাও, অর্গানিক কেমিস্ট্রিও পার্ট 2 একটা বাকি আছে, সো বলো তোমরা কি জুওলজি পার্ট 2 চাও, জুওলজি পার্ট 2 কে কে চাও দেখি, জুওলজি পার্ট 2 হচ্ছে 5 থেকে তোমার হচ্ছে বাকি যেগুলো আছে 5 7 আর 11, 5 7 এবং 11 ইনশাআল্লাহ কভার করা হবে, 5 7 এবং 11, ওকে। আচ্ছা, সো 5 আর 11 ক্লাস ইনশাআল্লাহ তাহলে তোমরা যদি চাও তাহলে ইনশাআল্লাহ নেক্সট নেওয়া হবে আর কি, এবং তোমাদের যাদের, আর তোমাদের যাদের মনে করো আমাদের যে কোর্সটা আছে এইচএসসি এর ক্ষেত্রে হচ্ছে প্রিভার্সিটি যেটা আছে, এইচএসসি ক্ষেত্রে প্রিভার্সিটি, এবং তোমার যারা এইচএসসি 24 ব্যাচ যারা আছো, যারা 24 আছো তাদের জন্য হচ্ছে কি চলতেছে, তোমাদের হচ্ছে সেকেন্ড টাইম যে ব্যাচটা আছে, এই ব্যাচটা ফিনিক্স, সেকেন্ড টাইম ব্যাচ ফিনিক্স, এই ব্যাচটায় ভর্তি হওয়ার জন্য আগামীকালকেই ডিসকাউন্ট অফার শেষ হয়ে যাচ্ছে, সো যারাই ভর্তি হতে চাও এখনই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দাও, অথবা আমাদের যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই মেসেজ দাও, ইনশাল্লাহ তোমাদের ইয়া করা হবে, সব ডিটেলস জানাতে হবে। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, এবং তোমরা সবাই চেষ্টা করবা ক্লাসে এরপর থেকে আসার সময় ফ্রেন্ডদেরকেও একটু নিয়ে আসবা, কারণ তোমাদের যে ম্যারাথন ক্লাসগুলো তোমাদের জন্য নিচ্ছি, এটা তোমাদের জন্য শেষ সময় একটা ভালো রিভিশনের জন্য, এবং তোমাদের জিওলজিটা যাতে ভালো মতো কভার হয়ে যায়, কারণ পরীক্ষা তো জিওলজি দেরি আছে, সো এর মধ্যে আরও আমরা কয়েকবার রিভিশন দিব আর কি, ওকে। সো প্যারা নাই, ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি তোমার হবে, সেটাই কামনা করি, এবং আজকের ক্লাসটা যেগুলো করছো এইগুলো একটু ভালো মতো করো, এবং পিডিএফ লিঙ্কটা টেলিগ্রামে দিয়ে দিব। মোট কথা হচ্ছে এই যে শেষ সময়টা একটু কাজে লাগাও, এবং ক্লাসগুলো আমাদের ভালো মতো করো, ইনশাল্লাহ এখান থেকে দেখবা অনেক কিছু কমন পড়বে, এবং তোমার এই শর্টকাট ট্রিক্সগুলো এগুলো মনে থাকবে আশা করি। তো দেখা হবে ইনশাল্লাহ। আপনাকে মেসেজ করলে দেখেন না কেন, টেলিগ্রামে তো পিডিএফ পেলাম না, আরে ক্লাস তো মাত্র শেষ হলো, পিডিএফ এখন কি হয় দিব, ক্লাস শেষ হোক নোটের পিডিএফটাই দিয়ে দিব আর কি, ওকে। আচ্ছা, মেসেজ আসলে দেখা হয় না, মেসেজ আসলে আমারও পরশুদিন এক্সাম আছে, তারপরে এই যে আজকে বাংলা ক্লাস হইলো, এখন আবার ইয়া ক্লাস, সবকিছু আমারই দেখাশোনা করা লাগে, সো মেসেজ আসলে খুব একটা দেখা হয় না, তারপর চেষ্টা করবো মেসেজ যখন দেখবো যে দেখতেছি না বা সিন করতেছি না, তাহলে আরও দুই একবার একটু মেসেজ দিবা, কারণ মেসেজ আসলে অনেক নিচে পড়ে যায়, তো স্বাভাবিকভাবে আসলে মেসেজটা হয়তো বা দেখা হয় না, তো তারপর আমি চেষ্টা করি যখন ফ্রি হই তখন দেখার, তো আরও কয়েকবার মেসেজ দিলে ইনশাল্লাহ দেখি আর কি, সো এটার জন্য আমি আসলে এক্সট্রিমলি সরি। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এবং নিজেকে সেফ রাখার চেষ্টা করো, কারণ সামনে যদি এইচএসসি পরীক্ষা, স্বাস্থ্যের দিকেও তোমার নজর দিতে হবে, না হলে কিন্তু কোনো কারণে যদি কোনো অসুস্থ হয়ে যাও তাহলে পরীক্ষাটা কিন্তু মিস হয়ে যাবে, আর একবার পরীক্ষা মিস হওয়া মানে তোমার 1 বছর অপেক্ষা করা, তো শরীরের দিকেও যত্ন নাও, এবং পাশাপাশি পড়াশোনাটাও কন্টিনিউ করো, আর কার কি ক্লাস লাগে বা তোমাদের আর কার কি ইচ্ছা আছে, আমাদের যে গ্রুপটা আছে ডিসক্রিপশনে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, এইচএসসি একটা গ্রুপ আছে 25-এর, সো এই গ্রুপটা সবাই জয়েন হয়ে যাবা, মহাম্যারাথন নামে যে গ্রুপটা। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, এবং যারা ভর্তি হতে চাও টার্গেট সেকেন্ড টাইম কোর্সে এইচএসসি 24 এবং 25 যারা প্রিভার্সিটি কোর্সে ভর্তি হতে চাও এখনই ভর্তি হতে চাও, এবং এইটুকু বিলিভ করো যে এই ক্লাসটা মানে এটা তোমার জন্য কোনো ক্ষতি না, এটা তোমার আগায় রাখবে আর কি। সো ইনশাল্লাহ দেখা হবে একটা ভালো প্রিপারেশন নিয়ে, কারণ আলটিমেটলি তো এইচএসসি রেজাল্ট কিছু মানে অবশ্যই অনেক কিছু, বাট মেইনলি তো আমাদের টার্গেট ভার্সিটি, তাই না? সো ভার্সিটি কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনার জেইউতে পজিশন কত ছিল? আমার জেইউতে পজিশন ছিল হচ্ছে 32 2020-21 সেশনে, এখন তো শিফট ওয়াইজে আমাদের সময় ওভারঅল দিত আর কি, সো
আমার 20-21 সেশনে আমার পজিশন ছিল 32। আর একটা কথা বলে রাখি, তোমাদের যাদের ফার্মেসি পড়ার ইচ্ছা, আজকে আহ, অনেকেই মনে করে যে ভাইয়া ডাক্তার বা অনেক কিছুই, হ্যাঁ। সো ডাক্তারের মাধ্যমে কিন্তু তুমি দেশ সেবা করতে পারবা। যারা সেকেন্ড টাইম আসো তাদেরকে বলি, আজকে একটা জিনিস মনে পড়লো আর কি, এই জন্য তোমাদের সাথে 1 মিনিট একটা জিনিস শেয়ার করি। সো সেকেন্ড টাইমের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই চয়েস থাকে কোন সাবজেক্ট নিবো না নিবো। সো আমার মনে হয় যে তোমাদের ক্ষেত্রে একটা ড্রিম ফিক্স রাখা ভাই খুবই গুরুত্বপূর্ণ আর কি। ওকে, সো তোমরা অনেকে মেডিকেল দাও, হ্যাঁ মেডিকেল দিবা অবশ্যই, বাট মেডিকেল একটু মার্কস কাটে বলে তোমরা অনেকে একটু ব্যাক ইন্ডে চলে আসো বা একটু হচ্ছে দেখা যায় যে একটু নার্ভাস থাকো আর কি। সো সেক্ষেত্রে তুমি যদি ভার্সিটি চয়েস করো, সেক্ষেত্রে তোমাকে আমি বলবো জাহাঙ্গীরনগর ডি কিন্তু তোমার জন্য একটা বেস্ট অপশন, কারণ এখানে ফার্মেসি আছে বা অনেক ভালো সাবজেক্ট আছে। সো তোমার কিন্তু দেশ সেবা করার বা মানুষের যে সেবা করার যে সুযোগটা, সেটা কিন্তু তুমি ফার্মেসি পড়েও কিন্তু অনেক ভালো মতো করতে পারবা। কারণ কি, কারণ দেখো তোমরা ডাক্তাররা কিন্তু অনেক সেবা করতেছে, যে অপারেশন বা রোগীদের দেখা দেখি করে কিন্তু অনেক সেবা করতেছে। বাট তুমি যখন মনে করো অসুস্থ হয়, যে তোমার যে যখন পেটে ব্যথা হয়, ঠিক আছে, বা তোমার মনে করো একটা খাবার খাইছো, তোমার গ্যাসের সমস্যা হচ্ছে, সো তখন কিন্তু আসলে বোঝা যায়, যেমন আমার একটা ফ্রেন্ডের গ্যাসের সমস্যা হয়েছে, সো তখন কিন্তু আসলে বোঝা যায় যে ওষুধের মর্ম যে কতটুকু, বা আসলে ওষুধ যে আমাদের লাইফের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো তখন কিন্তু আসলে বোঝা যায়, বা ওষুধ ছাড়া কিন্তু আসলে বলা যায় ডাক্তাররা আসলে অনেকটাই অচল, যে কোনো কিছু একটা জিনিস মানে করতে গেলে কিন্তু ওষুধের লাগে। যেমন তোমার মনে করো তোমাকে দাঁতের অপারেশন করবে, তোমাকে যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, সেটাও কিন্তু একটা মেডিসিন, সেটাও কিন্তু ফার্মাসিস্টরাই তৈরি করতেছে। তারপরে মনে করো তুমি অসুস্থ হয়ে গেছো, বা তোমার যে কোনো প্রয়োজনে দেখবা যে তোমাকে চিকিৎসা করার পরও কিন্তু ওষুধ খাওয়া লাগে। সো ওষুধ ছাড়া কিন্তু এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেবা, যে তুমি মানুষকে একটা ভালো কাজ করতেছো, বা তুমি এমন কিছু আবিষ্কার করলা যেটা আসলে ওষুধ, যেটা মানুষকে অনেক হেল্প করতেছে, বা মানুষের মাইগ্রেনের সমস্যা বা এই সমস্যা সবকিছুতে কিন্তু ওষুধ খাওয়া লাগে। বাঙালি দেখো ভাতের থেকে কিন্তু বেশি ওষুধ খায় আর কি। তো ওষুধ কিন্তু অনেক মানে দেখা যায় যে আমাদের লাগবেই, এটা এখন থেকে শুরু করে একবারে আরো অনেক দিন পর্যন্ত লাগবে আর কি। ঠিক আছে, যতই এ আসুক বা যাই আসুক না কেন, ওষুধ কিন্তু লাগবেই। সো এটা কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি দেশকে সার্ভাইভ মানে তোমাকে হচ্ছে সার্ভিস করার জন্য, বা দেশকে তোমার সেবা করার জন্য। সো তোমরা একটা ড্রিম দেখো বা একটা ভিশন দেখো, যে হ্যাঁ আমিও চাইলে এখনো সেবা করতে পারবো, বা চাইলেও অনেক কিছু করতে পারবো, এবং আমিও চাইলে অনেক নতুন কিছু অ্যাড করতে পারবো। তুমি রিসার্চের দিকে যাও, এখানে অনেক অনেক সুযোগ আছে আর কি। ওকে, সো তুমি নতুন কোনো ভ্যাকসিন আবিষ্কার করলা বা মেডিসিন আবিষ্কার করলা, যেগুলো আসলে মানুষের লাইফই চেঞ্জ করে দিতে পারে, তাই না? তো এখন তো যেমন আইআই মানে তোমার যারা মেইনলি সিএসসি তে পড়ে, তারা তো ভাই অনেক কাজ মানে অনেক কিছুই চেঞ্জ করতেছে। ইন্ডিয়া তোমার হচ্ছে চ্যাট জিপিটি আনছে, বা অনেক ধরনের এআই আনছে, তাই না? সো এটাও যেরকম একটা তোমার হচ্ছে রেভলিউশন হচ্ছে, এরকম ওষুধের রেভলিউশন কিন্তু তোমার দ্বারাও ঘটতে পারে আর কি। ওকে, সো তুমিও চাইলে কিন্তু ফার্মাসিস্ট হয়ে অনেক ভালো কিছু করতে পারো, বা বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে পড়ে বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, এগুলো কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট। সো তোমার জন্য এখন অনেক সুযোগ আছে। সো স্বপ্ন দেখতে দেখতে শেখো। শুধু যে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ যে সব এমনটা না, ভার্সিটি পড়েও কিন্তু অনেক ভালো কিছু তুমি করতে পারবা। তো 24 ব্যাচ এবং 25 ব্যাচ কথাগুলো আশা করি তোমাদের লাইফে অনেক কাজে দিবে। সো ড্রিম দেখো, এবং ড্রিম দেখলে আসলে পড়াশোনা আগ্রহটা কাজ করবে এবং ডিস্ট্র্যাক্ট কম হবে আর কি। কারণ তোমার যখন কোনো কিছুতে ডিস্ট্র্যাক্ট হতে যাও, তখন তোমার মাথার মধ্যে থাকবে যে না, আমি আমার ড্রিম থেকে সরে যাচ্ছি, আমি আজকে অন্য একটা জায়গায় টাইম দিচ্ছি, মানে অন্যরা আমার থেকে আগে যাচ্ছে এবং আমার সিটটা সে নিয়ে নিচ্ছে আর কি। সো তোমাকে অবশ্যই একটু ক্যালকুলেশন করতে হবে আসলে, যে আসলে টাইমগুলো ওয়েস্ট করা যাবে না। তো অনেক কথাই বললাম ক্লাস শেষে, আশা করি এগুলো মাথায় রাখবা। তোমাদের সাথে খুব একটা কথা বলা হয় না মাঝে মধ্যে। সো আজকে চেষ্টা করলাম যতটুকু পারি তোমাদেরকে মোটিভেট করার বা একটা দিক নির্দেশনা দেওয়ার অ্যাজ এ সিনিয়র হিসেবে। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।